পৃথিবী যেমন গোলাকার, পৃথিবীর মানুষের মনও ঠিক গোলাকার। আর এর জন্যই হয়তোবা মানুষের মন বোঝাও কষ্টকর। লেখকের ভাষায় পৃথিবীর মানুষ বড়ই অদ্ভুত। নিজের স্বার্থের জন্য নিজের আপন মানুষের ক্ষতি করতে এদের বিবেকের কাছে বাধে না। টাকা, পাওয়ার, এইগুলো বর্তমান সমাজে প্রেক্ষাপটে রক্তের সম্পর্কের থেকেও বেশি। টাকা থাকলে মানুষ আপনার আপনজন, আর টাকা না থাকলে এই আপন মানুষগুলো পর হতে বেশি সময় লাগে না। পরিবার হলো একটা মানুষের মাথার উপর শক্ত খুঁটি, আর যদি কোনো ব্যক্তির সেটা না থাকে তাহলে তার মতো অসহায় এই দুনিয়ায় কেউ নেই। এইসব অসহায় ব্যক্তিদের চোখে আমাদের অনেক পড়ে, যারা রাস্তায় টোকাইগিরি করে, কিন্তু এইসব অসহায়দের সাহায্য করলে ভবিষ্যতে যে এরা অনেক উন্নতি করবে দেশে, সেটা সবার অজানা। নতুন শহর, নতুন জায়গা মাহিমের কাছে খুব অপরিচিত লাগছে। অপরিচিত লাগার কথা কারণ নতুন শহরে আসছে মাহিম, কাউকে চিনে না, কোথায় যাবে, কি করবে মাহিম সেটা বুঝতে পারছে না। ঢাকা শহর অনেক বড়, যেই কাগজে ঠিকানা নিয়ে আসছিল সেটাও হারিয়ে গেছে। রাস্তার ধারে নিজের কম দামি ব্যাগ নিয়ে বসে আছে মাহিম। কি করবে চিন্তা করতে লাগলো। এই শীতের সময় কোথাও যাওয়ার জায়গা মিলছে না তার। শুক্রবারের দিন, এর জন্য চার বন্ধু ঘোরাঘুরি করে নিজেদের মেসের দিকে ফিরছে আর বিভিন্ন কথা বলছে। চার বন্ধু হলো মারুফ, রাজু, নিয়াম আর নাফিস। প্রতি শুক্রবার কোথাও না কোথাও ঘুরতে যাবে, আর অন্যদিন তো আজও তার ব্যতিক্রম হয়নি। চারজন ফুটপাতের দিকে হেঁটে চলেছে। আজকের মুভিটা কিন্তু দারুণ ছিল। আরে ভাই, দারুণ তো হবেই, শাকিব খানের প্রিয়তম মুভি বলে কথা। হ্যাঁ সেটাই, লোকের মুখে অনেক কিছুই শুনেছিলাম, আজকে সেটা নিজের চোখেই দেখে নিলাম। আমার কাছে একটুও ভালো লাগেনি। তুই তো গাধা, আর গাধা এসব বুঝবে কেমনে? সেই যাই হোক, যাওয়ার সময় চারজনের জন্য বিরিয়ানি কিনে নে। সেটা আর বলতে, এটা তো প্রতি শুক্রবারের রুটিন। চার বন্ধু কথা বলছিল আর যেতেছিল, তখনই কারো চিৎকার শুনতে পারল। প্লিজ আমার এই ব্যাগটি নেবেন না, এই ব্যাগটি আমার শেষ সম্বল। চারজন সামনে তাকিয়ে দেখলো একটি ছেলের ব্যাগ দুজন লোক ধরে টানটানি করছে, আর তাদের হাতে ছুরি। এটা দেখে বুঝে গেল সেখানে কি হচ্ছে, তাই চারজন দ্রুত পায়ে এগিয়ে গেল। কি হচ্ছে এখানে? কিছু না, তোরা এখান থেকে যা, না হলে এই ছুরি দিয়ে তোদের শেষ করে দেব। তোরা ডাকাত মনে হচ্ছে? তাও ছিচকে ডাকাত। আমরা চারজন আর তোরা দুইজন, আমাদের সাথে কি পারবি? নাফিসের এমন কথা শুনে লোক দুটো ভয় পেয়ে গেল আর মাহিমের ব্যাগ ছেড়ে দৌড়ে পালালো। রাজু, নাফিস পিছনে তাড়া করতে গেলে মারুফ আটকিয়ে দেয়। আরে ধরতে হবে না সিসরের ডাকাতকে। ধন্যবাদ আপনাদের, আপনারা না থাকলে এরা হয়তো আমার শেষ সম্বল এই ব্যাগটি নিয়ে যেত। মারুফের কথা শুনে চারজন এবার সামনে ভালো করে তাকিয়ে দেখলো একজন ছেলে, যার গায়ে খুব কম দামি পোশাক, চোখে মোটা ফ্রেমের চশমা, আর হাতে খুব কম দামি ব্যাগ, যেটা একটু আগে ছিনতাইকারী বা ডাকাত বলা যায় তারা কেড়ে নিতেছিল। এই ছেলে, তুমি এত রাতে এখানে কেন? আসলে ভাই, আমি ঢাকা শহরে নতুন, তাছাড়া কিছু চিনি না, আর এসে থাকার জায়গা ম্যানেজ করতে পারিনি। এই ঢাকা শহরে থাকার জন্য তুমি এত বাসা পাবে না, কারণ এখানে বেশিরভাগ বাসা বিবাহিত ছাড়া দেয় না। জি ভাই। তো আমার পাশে তো দেখছি বই খাতা বাঁধা আছে, স্টুডেন্ট নাকি? জি ভাই, আমি গ্রাম থেকে ঢাকা ভার্সিটিতে ট্রান্সফার হয়ে এসেছি। কি গ্রাম থেকে? সেটাও কেমনে? আসলে ভাইয়া, আমার এক পরিচিত স্যার, উনি কেমনে যেন ম্যানেজ করছে। ও আচ্ছা, সে যাই হোক, তুমি এখন কোথায় যাবে? কোথায় আর যাব, এই রাস্তায় রাত কাটাতে হবে, তাছাড়া যাবার জায়গা নেই। পাগল নাকি তুমি? এই ঢাকা শহরের রাতে কত কিছুই হয় জানা নেই তোমার? কিন্তু একটু আগেই তোমার সাথে কি হলো দেখলে তো? তুমি রাস্তায় চোখ বন্ধ করবে আর সকালে উঠে দেখবে কোনো ডাস্টবিন বা কবরে। প্লিজ ভাই, এইভাবে বলবেন না, আমার খুব ভয় করছে। মাহিম নিচের ব্যাগ শক্ত করে ধরল। মাহিমের এই কাণ্ড দেখে রাজু মুখ টিপে হাসলেন, যা বুঝতে পেরে মারুফ চোখ গরম করে তাকালো। মারুফ, বলছিলাম কি, আমাদের রুম তো অনেক বড়, তাছাড়া একজন থাকার জায়গা আছে। তুই যদি চাস তাহলে। নাফিসের কথা শুনে মারুফ কিছু সময় চিন্তা করলো, তারপর বলল, রাজু আর নিয়াম, তোদের কোনো সমস্যা হবে একে আমাদের সাথে নিলে? আমরা আর কি বলবো, তুই ভালোই জানিস। তাছাড়া আমরাও এমন পরিস্থিতিতে পড়ছিলাম, সেখান থেকে তুই উদ্ধার করেছিলি।
এরা কি নিয়ে কথা বলছে মাহিম সেটা শুধু শুনছে, কিন্তু কিছু বলছে না। ওদের কথা শুনে মাহিম একটা থাকার মতো জায়গার আশা দেখতে পেল। আচ্ছা, তোমার নামটা কি জানতে পারি? জি অবশ্যই, আমার নাম মাহিম। আচ্ছা, শোনো মাহিন, আমরা তোমার মতো স্টুডেন্ট। তুমি চাইলে আমাদের সাথে থাকতে পারো, কিন্তু হ্যাঁ, নিজের খরচ নিজেকে বহন করতে হবে। মারুফের এই কথা শুনে মাহিম একটু কিছু চিন্তা করতে লাগলো। আরে তুমি আমাদের বিশ্বাস করতে পারো। ঠিক আছে ভাইয়া, আমি আপনাদের সাথে যেতে রাজি আছি। খুব ভালো। এখানে থাকলে তোমার বিপদ হবে। তাছাড়া কাল বাসা পাবে কিনা সন্দেহ। আপনারা আমার অনেক বড় উপকার করেছেন। এর প্রতিদান আমি কোনদিন শোধ করতে পারবো না, কিন্তু সুযোগ পেলে অবশ্যই করব। সে পরে দেখা যাবে। এখন চলো তো, দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে। ওই নিয়ম হা করে দাঁড়িয়ে না থেকে ওর বইয়ের ব্যাগটা নিয়ে। আরে ভাইয়া, থাক, লাগবে না, আমি নিয়ে নিচ্ছি। এত কথা বলো না। মারুফ এটা বলে নিয়ামের দিকে তাকালো। সাথে সাথে নিয়াম মাহিমের ব্যাগ নিল। তারপর 5 জন হাঁটতে লাগলো। সামনে নিয়াম আর রাজু, আর পিছনে মাহিম, মারুফ আর নাফিস। ওই যা গিয়ে বিরিয়ানি নিয়ে আয়, আর আজ 1 প্যাকেট বেশি নিয়ে আসবে। কিন্তুটা বাকি কথা বলতে পারল না নিয়াম। তার আগেই নাফিস চুপ করিয়ে দিল, আর নিয়াম তার হাতে টাকা ধরিয়ে দিল। নিয়াম কোনো কথা ছাড়াই দোকানে গিয়ে 5 প্যাকেট বিরিয়ানি নিয়ে আসলো। 5 জন বিভিন্ন কথা বলতে লাগলো আর বাসার দিকে ফিরতে লাগলো। সবার সাথে মাহিম কম কথা বলছে, কারণ সে নতুন, কিন্তু নাফিস একটু কম কথা বলছে। মাহিম একটা জিনিস লক্ষ্য করলো, আর সেটা হলো 4 বন্ধুর মাঝে মারুফ একটু বেশি রাগী, এই জন্য সবাই তাকে একটু ভয় পায়। আর রাজু যে একজন জোগাড়, অন্যকে হাসাতে তার নিজেও হাসতে ভালোবাসে। আর নিয়াম সে বেশি কথা বলে, আর নাফিস একটু গম্ভীর টাইপ এর। এর মাঝে সবাই বাসায় এসে পৌঁছালো, আর মাহিমের জায়গা দেখিয়ে দিল। ফ্রেশ হয়ে সবাই খাওয়া দাওয়া করে নিল। বাকি কথা সবাই কাল বলিস। এখন তাড়াতাড়ি লাইট বন্ধ করে ঘুমিয়ে পড়। নাফিস এটা বলে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ল। বাকিরা কোনো কথা বলল না, লাইট অফ করে ঘুমিয়ে পড়ল। 4 জন ভিন্ন প্রকৃতির বন্ধুর সাথে আজ থেকে মাহিম নামক হাবা বন্ধুর কাছে যোগ হতে হলো। তারপর ভোরে আজানের মধুর কণ্ঠে ঘুম ভেঙে গেল মারুফের। এটা তার প্রতিদিনই ঘটে। আজানের শব্দে শোনার সাথে সাথে তার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে রুমের লাইট জ্বালিয়ে দেখলো এসিতে সবাই কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে আছে। 11 করে সবার কম্বল টেনে শরীর থেকে ফেলে দিল। প্রচণ্ড শীতে সবাই তাড়াতাড়ি চোখ খুলে তাকালো। মারুফ মাহিমের কম্বল সরাতে ভুলেনি। মাহিম আর রাজু একসঙ্গে শুয়েছিল। কিরে ভাই, তুই আজও কম্বল টান দিলি? আজান হয়ে গেছে, তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নামাজে চল। আর যেতে ইচ্ছে করছে না, তোরাই যা। না গেলে আজকে সকালের খাওয়ার বন্ধ মনে করে রাখিস। ভাই, এই শীতে উঠতে ইচ্ছা করে না। দেখ, তোদের এই রোজ রোজ এসব কাহিনী আমার একদম ভালো লাগে না। তাড়াতাড়ি উঠে পড়, আর যেন কথা বলতে না হয়। মারুফ একটু তেজি গলায় পড়ল। মারুফের এমন কথা শুনে সবাই তাড়াতাড়ি উঠে পড়ল এবং ফ্রেশ হতে চলে গেল। মাহিমও তার ব্যতিক্রম হলো না, উঠে পোশাক পরে ফ্রেশ হতে গেল এবং সবাই একসাথে অজু করে মসজিদে নামাজ পড়তে গেল। নামাজ শেষ করে 5 জন একটা চায়ের দোকানে প্রবেশ করলো। মামা, সবাইকে চা দাও তাড়াতাড়ি। দিচ্ছি মামা, একটু অপেক্ষা করো। তোমার সাথে এই নতুন ছেলেটিকে? মনে করেন ও আজ থেকে আমাদের একজন সদস্য। ও আচ্ছা, প্রথমে তুমি আর নাফিস ছিলে, আস্তে আস্তে আরও 3 জন বৃদ্ধি পেল। মামা। চায়ের দোকানদার কথা বলতে বলতে 5 জনকে রঙিন চা দিল। 5 জন গল্প করছে আর চা বিস্কিট খাচ্ছে। সকাল সকাল মামার দোকানের চা আমার খুবই প্রিয়, খুব ভালো লাগে। হ, আর এই জন্য নামাজের জন্য উঠতে চাস না? সেই সময়ের কথা বাদ দে। কি হলো মাহিম, তুমি কথা বলছো না কেন? আপনারা কথা বলছেন, তার মাঝে আমি আর কি কথা বলবো? ও আচ্ছা। চলো হাঁটতে হাঁটতে কথা বলা যাক। এই শীতের সকালে হাঁটতে হাঁটতে কথা বলতে মজাই লাগে। ঠিক আছে। চা খাওয়া শেষ করে মারুফ চায়ের বিল মিটিয়ে দিল। তারপর 5 জন হাঁটতে হাঁটতে গল্প করতে লাগলো। তো মাহিন, তুমি কিসে পড়ো, কোন ইয়ারে? আসলে ভাইয়া, আমি অনার্স 3rd ইয়ারের আইন নিয়ে পড়াশোনা করছি। আরে বলো কি, আমরা তো সেম, তাহলে এত ভাই ভাই করছো কেন? ও আচ্ছা। আচ্ছা মাহিম, শোনো, আমরা যেহেতু সেম ব্যাচ, তাই আজ থেকে তুই বলে রাখবি, আর বন্ধুর মতোই আচরণ করবে। কিন্তু কোনো কিন্তু নয়, আমি যেটা বললাম সেটাই করবি। আচ্ছা ঠিক আছে। তো তোরা কোন বিভাগে?
আমি আর নাফিস আইন নিয়ে পড়ি, আর নিয়ামত আর রাজু ইকোনমিক ডিপার্টমেন্ট। ও আচ্ছা, তো তোদের পড়াশোনার খরচ চলে কিভাবে? আমরা সবাই রেস্টুরেন্টে কাজ করি, অবসর সময় আর বাকি সময় পড়াশোনা। আর আমরা সবাই দু একটা করে টিউশনি পড়াই। ও আচ্ছা, আমার জন্য ব্যবস্থা করে দিতে পারবি? হ্যাঁ, চেষ্টা করে দেখছি। তাছাড়া আমরা তো আর তোর খরচ বহন করতে পারবো না। তোর নিজের খরচ নিজেরই চলতে হবে। হ্যাঁ, সেটা ঠিকই বলছিস নাফিস। আচ্ছা, সমস্যা নেই, আমি যেখানে কাজ করি সেখানকার ম্যানেজারকে বলে দেখবো তোর কাজ হয় কিনা। এইভাবে 5 বন্ধু বিভিন্ন রকম গল্প করতে লাগলো এবং হাঁটতে হাঁটতে নিজেদের ম্যাচের দিকে যেতে লাগলো। এই সকালে অনেকেই অনেক জায়গায় কাজে যাচ্ছে, আবার অনেক ছোট ছোট বাচ্চারা আরবি পড়তে যাচ্ছে। এই শীতের সকালে কাঁপতে কাঁপতে আরবি পড়তে যাওয়া শৈশবের একটি স্মৃতিময় জীবন। রাজু আর নিয়াম মিলে কিচেনে সকালের নাস্তা রেডি করছে, আর নাফিস তাদেরকে সাহায্য করছে। সকালের খাবার তারা পরোটা আর আলু ভাজি করেছে, নাফিস আলু কাটছে। আরে ভাই তাড়াতাড়ি কাট, এদিকে তো রুটি পাওয়াটা হয়ে গেল। আরে ভাই, কাটছি তো, তুই একটু এসে সাহায্য কর। হ্যাঁ, তোর কাজ তুই কর, আমি করতে যাব কেন? আমার কাজ রুটি শাখা, আর আমি সেটাই করব। শালা হিংসুটে! আর এই সময় মারুফের বাইরে যাওয়া লাগলো। ওর তো কি একটা কাজ বাজছে, এই জন্যই বাইরে গেল। মাহিম রুমের মাঝে নিজের বইগুলো গুছাতে ছিল এবং নিজের পোশাক আশাকগুলো। একটু কিচেনের দিকে এসেছিল, তখনই তাদের কথাবার্তা শুনতে পেল। আরে, তোর হেল্প লাগলে আমাকে বলবি তো, আমি তো বসেই আছি। আরে, তোরে কিভাবে বলি? তুই কাল সারাদিন জার্নি করেছিস, আবার আজ নিজের কাজগুলো করছিস। তাছাড়া যে শালা সাহায্য করবে সেই তো হিংসা করছে। আরে ভাই, আমি জার্নি করেছি তো কি হয়েছে? তাই বলে কি এইটুকু সাহায্য করতে পারবো না? ঠিকই পারবো, তুই সরে বস, আমি আলু কেটে দিচ্ছি। মাহিম এটা বলে নাফিসকে কোনো কথা বলতে না দিয়ে তার পাশে বসে পড়ল এবং কাটার ছুরি কেড়ে নিল। তুই শুধু দেখ আলু কিভাবে কাটতে হয়। এটা বলে মাহিম আলু কাটতে লাগলো। নাফিসের থেকে জোরে জোরে আলু কাটতে লাগলো। এটা দেখে রাজু আর নিয়াম তো অবাক, সাথে নাফিসও। কিরে ভাই, তুই এত জোরে জোরে আলু কাটটা কিভাবে শিখে গেলি? যেভাবেই তোরা শিখেছিস আমি সেইভাবেই শিখছি, কিন্তু আমি অনেক আগে থেকে নিজের রান্না নিজে করি, এই জন্য এত জোরে জোরে পারি। কেন, তোর মা রান্না করতো না? বাদ দে সেই কথা, অন্য একদিন বলবো। এখন আপাতত আলু কাটতে দে, তোর বক বক শুনলে আমার হাত কেটে যেতে পারে। তুই সাবধানে কাট। মাইমার কথা বাড়ালো না, মন দিয়ে আলু কাটতে লাগলো। আর সেটা কিছু সময়ের মাঝে হয়ে গেল। মাহিম নিজে আলু দিয়ে দিল। রাজু সর, আজ আমি আলু ভাজি করছি। আরে না, তুই ভিতরে গিয়ে রেস্ট কর, আজ আমি কাজ করছি। তুই সর তো, নাকি খন্তের বাড়ি খাবি? আরে না। মাহিম যেটা বলেছে সেটাই কর, না হলে তোকে মারতে পারে। রুটি বানানো হয়ে গেলে মাহিম আলু ভাজি করতে লাগলো। এর মাঝে মারুফ নিজের কাজ থেকে ফিরে আসলো এবং কিচেনে এসে দেখলো নতুন বাবুচি রান্না করছি, মানে মাহিম। কিরে, তোরা রান্না না করে মাহিনকে দিয়ে করাস? তোরা তো জানিস ও আজকে এখানে নতুন। আরে, ওদের কোনো দোষ নেই, আমি নিজেই করছি। তুই তোর নিজের কাজ রেখে এগুলো করছিস কেন? এগুলো করার জন্য তো বাকিরা আছে। আরে, তোরা কাজে চলে গেলে তখন আমি একদম ফ্রি থাকবো, তখন না হয় নিজের কাজগুলো করে নিব। আচ্ছা ঠিক আছে, তুই যা, ভালো বুঝিস। আরে তোরা বসে না থেকে গিয়ে ফ্রেশ হয়ে যায়, খেয়ে কাজে যা। 4 জন ফ্রেশ হতে চলে গেল। মাহিম আলু ভাজি করতে লাগলো। খুব তাড়াতাড়ি রান্না হয়ে গেল। সেগুলো খাবার টেবিলে সাজানো। 5 জন যে রুমে থাকে সেই রুমটা একটু বড়ই, তাই এখানে খাবার টেবিলও আছে। 5 জন খাবার টেবিলে বসে খাওয়া শুরু করলো। সবাই মাহিমের আলু খেয়ে প্রশংসা করলো। খাওয়া দাওয়া শেষ করে যে যার মতন রেডি হয়ে নিল। আচ্ছা, তুই বাসায় থাক, আমরা সন্ধ্যার সময় ফিরে আসবো। ঠিক আছে, আর আমার জন্য কিছু একটা ব্যবস্থা করিস। আচ্ছা। তারপর 4 জন বিদায় নিয়ে ম্যাচ থেকে কাজের উদ্দেশ্যে বেরিয়ে গেল। আর মাহিম খাবার টেবিল গুছিয়ে নিজের জামা কাপড় এবং অন্যান্য জিনিসগুলো ঠিক করতে লাগলো। সারাদিন মাহিমের কোনো রকম কাটলো। শুয়ে থেকে বসে থেকেই তার দিন গেল। এছাড়া আর কী বা করবে, তেমন কিছু চিনে না। আবার বাইরে একলা ঘুরতে যেতেও পারবে না, তাই রুমে বসে বোরিং টাইম পার করছিল। নিজের রুমে বোরিং টাইম পার করছিল, একটা বাটন ফোন সেটা নিয়ে সাপ গেম খেলছিল। তখনই কাজ থেকে ফিরে আসলো রাজু। এসে নিজের বিছানায় ধপাস করে বসে পড়ল। আহ, আর ভালো লাগে না, এই বালের ডেলিভারি কাজ কেউ করে? সারাদিন খাটতে খাটতে মরি, তবু কাজ শেষ হয় না। কি আর করবি,
কাজ তো কাজই। ধুরবাল, একটা ভালো জব পেলে এটা লাথি মুড়ে ফেলে দেবো। সারাদিন গলি ঘুরতে শেষ। কি আর করবি, বেঁচে থেকে সংগ্রাম করতে হলে এটাই করতে হবে। ভাই, একটু পানি দে তো, প্রচুর মাথা ব্যথা করছে। হুম। মাহিম কিচেন থেকে গ্লাসে করে পানি এনে দিল। সেটা রাজু খেয়ে কিছু সময় রেস্ট নিয়ে গোসল করতে গেল। এরই মাঝে মাগরিবের আজান দিতে লাগলো। আজান হবার সাথে সাথে মারুফ আর নিয়াম কাজ থেকে ফিরল। তারা এসেও ক্লান্ত হয়ে বিছানায় শুয়ে পড়ল। কিরে, তোরাও ক্লান্ত? কি আর করার, আজ শনিবার, আমরা তো অন্যদিন হাফ করি, আজকে ছুটি, তাই আজকের দিনে চাপ বেশি। আচ্ছা ঠিক আছে, তোরা বিশ্রাম নে। হুম। আচ্ছা নাফিস কোথায়, কাজ করে? সে এখনো ফিরলো না তো? আল্লাহ জানে, ওর দোকানে এত কি কাজ থাকে যে ফিরতে লেট হয়। আমার আর কাজ, এটা ওটা দেখানো কাস্টমারকে। মারুফের কথার মাঝেই নাফিস চলে আসলো। মাহিম সবাইকে পানি দিল। হ্যাঁ, তোরাই তো ভালো, ও তো মেয়ে ফোন দেয়। চুপ কর শালা। উচিত কথা বললেই দোষ। রাজু গোসল করে বের হলো। বের হয়ে দেখলো সবাই চলে আসলো। কিরে, চলে আসছিস যখন গোসল করে না? বাবারে যে শীত! রাজু শীতে কাঁপতে কাঁপতে বলল, তুই তো এমনিতেই শীতে কাঁপিস। আমি তো ভাবছি আজ গোসল করব না। শালা সর। বেশি বকবক না করে তুই গোসল করে আয় সবার আগে। দোস্ত, এই শীতে রোজ গোসল করতে নেই। তুই যাবি না কি ঠান্ডা পানি দিব? নিয়াম মারুফের তাড়া খেয়ে দ্রুত নিজের পোশাক নিয়ে বাথরুমে চলে গেল। আর এইদিকে সবাই হাসতে লাগলো। আচ্ছা শোন, ওর গোসল করতে করতে কি রান্না হবে সেই সব ম্যানেজ করে নেই। সেটা তো করতেই হবে। আরে চিন্তা করিস না, তোরা বল কি করতে হবে, আমি সব করছি। আরে ব্যাপার না, এটা আমরা রোজ করি, তাই তোর একলা করতে হবে না। তুই শুধু এগুলো কাটতে থাক। মারুফ বলে দিল কি কি রান্না হবে। ঢাকার বড় বিজনেসম্যান রবিউল চৌধুরী, তার বাসা গুলশানে, বড় বাড়ি চৌধুরী ভিলা। চৌধুরী ভিলার গেট দিয়ে প্রবেশ করলো একটি দামি গাড়ি। গাড়ি ঠিক বাসার সামনে গিয়ে থামলো। ড্রাইভার গাড়ি থেকে নেমে দরজা খুলে দিল। আর গাড়ি থেকে নামলো খুবই স্মার্ট, সুন্দর, রূপসী একটি মেয়ে, যার শরীরে মডার্ন স্টাইলের সভ্য পোশাক। গাড়ি থেকে নেমে দ্রুত বাড়ির গেটে কলিং বেল চাপ দিল। সাথে সাথে কাজের লোক এসে দরজা খুলে দিল। ড্রয়িং রুমে বসে গল্প করতেছিল রবিউল চৌধুরী আর তার স্ত্রী রেহেনা চৌধুরী। মেয়েটি দৌড়ে এসে নিজের বাবার গলা জড়িয়ে ধরল। মাই সুইট বাবা, কেমন আছো তুমি? হুম। আরে আরে, এটাকে আমার মেয়ে নাকি? হ্যাঁ, কেন চিনতে পারছো না? চিনব না কেন, কিন্তু এই 6 মাসে একটু চেঞ্জ হয়ে গেছে। বাবা, আরে পাগলি মেয়ে, মজা করেছি। এখানে যে কারো মা বসে আছে সেটা কি কারো খেয়াল আছে? মেয়েটি এবার নিজের বাবার গলাটা ছেড়ে মায়ের গলা জড়িয়ে ধরল। তোমাকে কিভাবে ভুলতে পারি? তুমি তো আমার একমাত্র গুলুমুলু মা। আমার আদরের মাকে কিভাবে ভুলি বলো? থাক, আর বলতে হবে না, সেটা তো দেখতেই পারলাম। ওলে আমার মাটা রে, রাগ করেছো? এই দেখো, রাগ কমিয়ে দিচ্ছি। এটা বলে মেয়েটি তার মায়ের গালে দুটা চুমু এঁকে দিল। সেটা দেখে রবিউল চৌধুরী মুচকি হাসলো আর রেহেনা চৌধুরী নিজের মেয়েকে চুমু দিল। তো সে যদি মা, তোর কি ট্যুর শেষ? হ্যাঁ, বাবার পুরো 6 মাস ঘুরলাম, এখন একটু পড়াশোনা করব। হ্যাঁ, সেটা করা উচিত। তুমি বললে আমি ভার্সিটিতে স্যারের সাথে কথা বলি। হ্যাঁ বাবা, সেটাই করো। আমি কাল থেকে ভার্সিটিতে যেতে চাই। কেন, একটু রেস্ট করো। না মা, অনেক ঘুরলাম, আর না। ঠিক আছে, তুই যেটা বুঝিস। এখন বেশি কথা না বলে গিয়ে ফ্রেশ হয়ে আয়, অনেক দিন একসাথে খাবার খাওয়া হয় না। হ্যাঁ মা, আমিও তোমাদের সাথে খাওয়াই মিস করেছি। তুমি খাবার রেডি করতে বলো, আমি এক্ষুনি ফ্রেশ হয়ে আসছি। আচ্ছা। সে যুথি এটা বলে নিজের রুমে চলে গেল। নিজের রুমে গিয়ে ঘুরে দেখে, বলতে লাগলো, আহা, অনেক দিন পর নিজের রুমে আসলাম, এখন একটা অন্যরকম ফিল হচ্ছে। বিবি করে এই কথাটা বলে মুচকি হাসলো। চলুন এবার বলি, সে যুথি চৌধুরী রবিউল আর রেহেনা চৌধুরীর একমাত্র মেয়ে। কোনো এক কাজে বাড়িতে ঘুরতে যাবার নাম করে 6 মাস বাইরে থেকে ঘুরে আসলো, যেটা তার পরিবারের কাছে অজানা। রাতে খাবার সবাই একসাথে খেতে বসেছে। 5 বন্ধু খাওয়া দাওয়া করছে আর বিভিন্ন গল্প গুজব করছে। সারাদিন কি কি করেছে এইসব।
আচ্ছা, সবাই সব কথা বলছিস, কালকে কি ভার্সিটিতে যাবি সেটা বল। কাল আমার যাওয়া হবে না, কাজের চাপ বেশি। তোর কাজ আবার কবে কম হলো? তো আর কে যাবি না? আমারও যাওয়া হবে না। আমি যাচ্ছি। মাহিম, যাবি নাকি? হ্যাঁ, যাব তো। ঠিক আছে, তাহলে আমরা 3জন কাল কলেজে যাচ্ছি। হুম। তোরা সব কথা বলছিস, কিন্তু আমার কাজের কথাটা কি ভুলে গেছিস? আরে না, সব মনে আছে। তো বল। আমার ওইখানে কাজ দিতে পারবে না। আমার তো আগে থেকেই অফ। বাকি 2জন বল। আমরা বলেছি আর তোকে কাল নিয়ে যেতে বলছে, কিন্তু কাজটা তুই পারবি কি না? সেই সব নিয়ে ভাবতে হবে না, তুই শুধু ম্যানেজ করে দে। আচ্ছা ঠিক আছে, কাল আমাদের সাথে যাস। নাফিস আর রাজু তো আগেই স্যালেন্ডার করে দিছে। কিছু করার নেই। আরে ভাই, ডেলিভারি বয় হতে হবে না। আমি একটা কাজ খুঁজছি, পেলে এটা ছেড়ে দেবো। মাহিমের রান্না কিন্তু জোশ হয়েছে একদম। ওর রান্নার হাত ভালোই দেখছি। থাক, আর প্রশংসা করতে হবে না। সবাই একসাথে খাওয়া দাওয়া করে নিজেদের মতো করে পড়তে লাগলো। সবাই অনেক রাত করে পড়াশোনা করলো আর কিছু সময় আড্ডা দিয়ে ঘুমিয়ে পড়লো। সকালে সবাই নিজেদের ঘুম থেকে উঠে পড়লো। মাইম ফ্রেশ হয়ে রান্না কাজে হাত লাগালো। বাকিরা সাহায্য করছে। রান্না শেষ হলে সবাই একসাথে খাওয়া দাওয়া করে নিল। নাফিস আর রাজু নিজের কাজে চলে গেল, আর মাহিম, মারুফ আর নিয়াম রেডি হয়ে নিল ভার্সিটিতে যাওয়ার জন্য। মাহিম নিজের প্রয়োজনীয় কাগজ গুছিয়ে নিল। মাহিন, তোর সব কাগজ নিয়েছিস তো? হ্যাঁ, নিছি, সব রেড করেই রাখছিলাম। ঠিক আছে, ভার্সিটিতে যাওয়া যাক। 3জনে কথা বলে ভার্সিটিতে রওনা দিল। একটা অটোতে 3জন উঠে রওনা দিল। সে যদি খুব সাধারণ পোশাক পরে নিজের রুম থেকে বের হলো। খাবার টেবিলে বসতেই রবিল আর রেহেনা চমকে গেল। সে যদি তুই আবার এই পোশাক পরেছিস? আবার আগের মতো কেন? সবাই তো জানে তুই আমার মেয়ে। না, জানুক, তবুও আমি এই পোশাকেই যাব। আমার এমনিই ভালো লাগে। তোর কাজে আমি কিছুই বুঝি না। বাবা মেয়ে এত কথা না বলে খাবার খেয়ে নে, 2জনেরই লেট হবে। কাজে লোক খাবার দিল। 3জনে একসাথে খাবার খেয়ে নিল। সে যদি খাওয়া শেষে মা বাবার থেকে বিদায় নিয়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারপাশে স্টুডেন্টে ভরপুর। ঢাকা ভার্সিটির ক্যাম্পাস, চারপাশে অনেক এদিক ওই দিক যাচ্ছে, আবার অনেকে প্রেম করছে, কেউ কেউ বউ নিয়ে বসে আছে, আবার কেউ বসে আড্ডা দিচ্ছে। মাহিম, মারুফ আর নিয়াম 3জন ভার্সিটিতে প্রবেশ করলো। মাহিম তো অবাক হয়ে চারপাশে শুধু তাকিয়ে তাকিয়ে দেখছে। নতুন জায়গা, আবার দেশের বড় ভার্সিটি, যেখানে সবার পড়ার স্বপ্ন থাকে। সেই ভার্সিটিতে দাঁড়িয়ে আছে মাহিম। মাহিমের এমন কাণ্ড দেখে মারুফ আর নিয়াম মুচকি হাসলো। কি রে, এমন ঘুরে দেখবি নাকি নাকি স্যারের রুমে যাবি? আরে যাব তো, কিন্তু আমার কাছে স্বপ্নের মতো লাগছে। সবার প্রথম এমন লাগে। হ্যাঁ রে। আচ্ছা, পরে ক্যাম্পাস দেখিস, এখন চল। মারুফ এই কথা বলে সামনে এগুতে লাগলো, সাথে মাহিমও। মাহিম চারপাশে চোখ বুলিয়ে দেখতে দেখতে যাচ্ছিল। তখনই কারোর সাথে ধাক্কা খেয়ে হুড়মুড় করে নিচে পড়ে গেল। তো চলুন দেখা যাক কার সাথে ধাক্কা খেলো। সে যদি ভার্সিটিতে এসে নিজের বন্ধুদের সাথে দেখা করে। অনেকদিন পর আসার কারণে সে যুথির বান্ধবীরা রাগ করে, কিন্তু সে যুথি ট্রিট দেওয়ার কথা বলে ক্যান্টিনে যেতেছিল আর বিভিন্ন কথা বলতেছিল। তখনই মাহিমের সাথে ধাক্কা খায় আর 2জন নিচে পড়ে যায়। সে যদি ভয়ে চোখ বন্ধ করে নেয়। আশঙ্কিকভাবে 2জনের ঠোঁট একসাথে হয়ে যায়। এই জন্য সে যদি ফ্রিজ হয়ে যায়। আর মাহিম, সে তো অন্য দুনিয়ায় চলে গেছে। সে যদি চোখ বন্ধ করে অন্যদিকে তাকিয়ে আছে। এদের এই ঘটনা যে ভার্সিটির সবাই দেখছে, তাদের খেয়াল নেই। আরে সে যদি ওভাবে আর কত সময় থাকবি? কারোর কথা শুনে মাহিমের হুঁশ এলো, সাথে ঠোঁট থেকে নিজের ঠোঁট সরিয়ে নিল আর সাথে সাথেই শোয়া থেকে উঠে দাঁড়ালো। সে যদি এখনও ওইভাবেই আছে। মাহিম তাড়াতাড়ি হাত বাড়িয়ে দিল। সরি, আমি ইচ্ছে করে আপনাকে ধাক্কা মারিনি। আসলে আমি খেয়াল করিনি যে আপনি সামনে আসছেন। কারোর কথা শুনে সে যদি চোখ খুলে তাকালো, তারপর নিজের পরিস্থিতি বুঝতে পেরে লজ্জা পাবে নাকি রাগ করবে কনফিউজড হয়ে গেল। হাত ধরে উঠুন ম্যাম। আর সরি, আমি খেয়াল করিনি। মাহিমের কথা শুনে সেজুতির বন্ধু আবির প্রচণ্ড রেগে গেল আর মাহিমকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে সেজুতির দিকে হাত বাড়িয়ে দিল। নে উঠে পর, তারপর এই ছোট লোকের বাচ্চাটার ব্যবস্থা করছি। আবির কথা শুনে সেজুতি তার হাত ধরল। আবির সেজুতিকে দাঁড় করিয়ে দিল। তুমি ঠিক আছো তো? হ্যাঁ মা,
ঠিক আছি। সে যদি কোনো রকম নিজেকে স্বাভাবিক রেখে বলল, স্বাভাবিক কিভাবে রাখবে? নারী হিসেবে প্রথম কিস একটু অন্যরকম ফিল তো লাগবেই। সে জ্যোতির সাথে ঠিক সেটাই হয়েছে, তবুও কাউকে বুঝতে দিল না। মাঝে মাঝে মাহিমের দিকে তাকাচ্ছে। আবির সে জ্যোতির কাছ থেকে সরে এসে ঠাস করে মাহিমের গালে থাপ্পড় বসিয়ে দিল। এমন কাজে চারপাশে থাকা সবাই অবাক। মারুফ আর নিয়াম এত সময় বন্ধুর রোমান্টিক সিন দেখতেছিল, কিন্তু এখন তারা হয়তো অ্যাকশন দেখবে। দুজন আবিরের কাছে আসলো। আবির, প্লিজ মাহিনকে কিছু করিস না, ও নতুন, তাই কিছু জানে না তোদের সম্পর্কে। আমার সম্পর্কে জানুক আর না জানুক, ওর সাহস হলে কি করে সে জ্যোতির সাথে ধাক্কা খাওয়ার? ভাইয়া, আমি দেখতে পারিনি। মাহিম গালে হাত দিয়ে বলল, চোখ কি বাসায় রেখে আসছিস? আমি ওর পক্ষ থেকে সরি বলছি, প্লিজ মাফ করে দে। ঠিক আছে, মাফ করতে পারি যদি ও সে যদি পা ধরে ক্ষমা চায়। আবির, এটা একটু বেশি হয়ে যাচ্ছে না? দেখ, তোর পরিচিত বলে বেশি কিছু বলছি না, তাই বলে এই না যে ওরে মাফ করে দেব। শালাকে এ থেকে কঠিন শাস্তি দেওয়া উচিত। আরে তোরা দাঁড়িয়ে আছিস কেন? কয়েক ঘা লাগিয়ে দে। মাহিম মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। নিয়াম আর মারুফ আবিরের অনেক বোঝানোর চেষ্টা করছে, কিন্তু আবির বুঝতে চাইছে না। সে জ্যোতি মাহিমের মুখের দিকে তাকালো। কি নিষ্পাপ চেহারা, চশমা পরা অবস্থায় খুবই ইনোসেন্ট লাগছে। সে জ্যোতি এক কথায় ক্রাশ খেলো। কিরে সে জ্যোতি, তুই কি চাস? তুই যদি বলিস আরো কঠিন শাস্তি দেব। হ্যাঁ, তুই শুধু বল। এই বিষয়টি বাদ দে, এমনিতে মাহিনের আজ প্রথম দিন। আর প্রথম দিন ওর চোখ সেজুতির উপর পড়ছে। বিশ্বাস করেন ভাই, আমি তারে দেখিনি। সে তো হঠাৎ আমার সামনে চলে আসছে। তোর কথা বলতে কে বলেছে? এটা বলে আমি তেরে গেলাম, কিন্তু নিয়াম আর মারুফ আটকে ধরল। মাহিম নিজের ফুল স্বীকার করার জন্য রেডি হলো, কারণ সে চায় না একটু সমস্যার জন্য নিজের বন্ধুরা বিপদে পড়ুক। ছোট ধাক্কা বিষয় বড় হয়ে গেছে, তাই চারপাশে সবাই দাঁড়িয়ে তামাশা দেখতে লাগলো। আচ্ছা ঠিক আছে, আমি আপনার কথা রাজি। আমি ওনার পা ধরে মাপ চাইব। মাহিম ইনোসেন্ট ফেস নিয়ে পড়ল, যেটা দেখে সে জ্যোতি আরেক দফা ক্রাশ খেলো। মাহিমের কথা শুনে মারুফ আর নিয়াম অবাক হয়ে গেল। তোর মাথা ঠিক আছে? তুই কেন? চুপ কর, আমি ঝামেলা চাই না। আমার এসব একদমই ভালো লাগে না, তাই আমি ওনার পা ধরে মাপ চাইব। এই তো বুদ্ধিমানের কাজ, না হলে কঠিন শাস্তি দিতাম। মাহিম নিজের চশমা ঠিক করে সে জ্যোতির দিকে তাকিয়ে মাথা নিচু করে নিল আর বলতে লাগলো, দুঃখিত, আমি আপনার সাথে ধাক্কা খেয়েছি আর এটা করছি। মাহিমের কথা শুনে সে জ্যোতি লজ্জা পেল। পা ধরে মাপ চা। আবিরের কথা শুনে মাহিম কিছু সময় দাঁড়িয়ে থেকে সে জ্যোতির সামনে বসতে গেল, কিন্তু সে জ্যোতির সাথে সাথে না বলে উঠল, না না, তোমাকে মাপ চাইতে হবে না, আমি তোমাকে মাপ করে দিয়েছি। তাছাড়া এখানে তোমার একলার কোনো দোষ নেই, আমাদেরও দেখে চলা উচিত ছিল। সে জ্যোতি কথা শুনে তার বাকি বন্ধুগুলো অবাক হয়ে গেল আর মারুফেরা খুশি হয়ে গেল। সে জ্যোতির কথা শুনে আবির খুব রেগে গেল। মাহিম চলে যাবার সময় বলল, সাবধানে থাকিস, তুই আমার নজরে পড়ে গেছিস। তারপর কিরে সে জ্যোতি, তুই ওরে ছেড়ে দিলি কেন? তো কি করব, সে তো বলেছে, দেখে শুনে ধাক্কা দেয়নি, ইচ্ছে করে। তাই বলে তুই ওকে ছেড়ে দিবি? শাস্তি তো দিতেই পারতি। এই সব কথা বাদ দে। সেজুতির কিসের সিনটা কিন্তু সেই ছিল। ভার্সিটির সবাই ফ্রিতে রোমান্টিক সিন দেখলো। দেখ, এইটা ভুল বশত হয়েছে, তাই বাদ দে, না হলে খুব খারাপ হয়ে যাবে কিন্তু। নুপুরের কথা শুনে কিছু সময় আগের কথা মনে পড়ে গেল। সে জ্যোতি মনে মনে বলল, ইস, জীবনে প্রথম কিসে ছেলেটি তো ভুল করে দিয়ে ফেলেছে। এখানে আমার রাগ হবে না, আমার অন্য ফিলিংস কেন হচ্ছে? তোর কথা বড় সহজ। তুই আমার ভালোবাসার মানুষকে আমার সামনে কিস করেছিস, যাকে আমি কোনোদিন ছুঁয়ে দেখিনি, আর তুই ধরে আমি ছাড়বো না মাহিম। আবির নিজের মনে মনে কথাগুলো বলে একবার সে জ্যোতির দিকে তাকিয়ে মাহিমে চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। আচ্ছা চল, ক্লাসে যাওয়া যাক, অন্যদিন খাওয়াবো তোদের। আজ ক্লাস করব, অনেক দিন ক্লাস করা হয়নি তো। তাই ঠিক আছে, চল। ক্লাসে গেলেই তো আমার পছন্দের মানুষটারে ভালো করে দেখতে পারবো। সে জ্যোতি মনে মনে বলল। সে জ্যোতি থেকে ক্ষমা চেয়ে মাহিম, নিয়াম আর মারুফ স্যারের রুমে যেতে লাগলো। কিরে নিয়াম, দেখছিস আজ ওরা নাইমকে ছেড়ে দিল। অন্যদিন তো ওদের সাথে যে ঝামেলা করে, ওকে তো পাচাগলা করে কেলিয়ে সোজা করে।
আমিও সেটাই ভাবছি। কিরে, আমাকে মারেনি বলে তোরা এই আফসোস করছিস? আরে না, কিছু না। আচ্ছা, এরা কারা যে তুই ভীতু হয়ে কথা বললি? শুধু আমি না, বাসিটিদের সবাই ওদের কাছে ভীতু হয়ে কথা বলে। কেন কেন? আবির হলো এমপি কামরুলের ছেলে, অনেক ক্ষমতা বা তাদের। আর ওই সুজুতি নর্মাল পোশাকে থাকলেও সে হলো ঢাকার বড় বিজনেসম্যান রবিউলের মেয়ে, আর তার সাথে রাকিবরা সব ঢাকার বড় বড় লোকদের সন্তান। এবার বুঝলাম এই জন্য আমাদের রাগী মারুফ ওদের সামনে চুপ হয়েছিল, গরম হয়ে কথা বলল না। তুই ওদের সাথে ঝামেলা করবি না। ওই মেয়ে আমাকে কিছু বলল না, আবির এত ঝামেলা করলো কেন? ওই সেজুতি কিছু করলো না কেন জানি না, তবে আবির সেজুতিকে পছন্দ করে। আর তুই যাবার পরে একটা কাজ করেছিস, এই জন্যই রেগে গেছে। হুম, বুঝছি। আর হাসতে হবে না, ভুলবশত হয়েছে। হ্যাঁ, এখন কথা না বলে স্যারের রুমে প্রবেশ কর। তিনজন কথা বলতে বলতে ডিপার্টমেন্টের হেডের অফিসের সামনে চলে আসলো। মাহিম অনুমতি নিয়ে প্রবেশ করলো, সাথে বাকি দুইজন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কোনো দরকার ছিল মারুফ? আসলে স্যার, আমার বন্ধু ট্রান্সফার হয়ে এখানে আসছে। কি? এই তৃতীয় বর্ষে কিভাবে? স্যার, কাগজ দেখেন, সব বুঝে যাবেন। মাহিম স্যারের সামনে তার কাগজ দিল। কাগজে এমন কিছু ছিল যেটা দেখে স্যার চুপ হয়ে গেল, আর কিছু জিজ্ঞেস করলো না। স্যার, তৃতীয় বর্ষের কি ট্রান্সফার হয়? আরে হয়, মাহিম তোমার নাম। সে যাই হোক, তোমার এসব কাগজপাতি আমি দেখে নিয়েছি, আর তুমি ভার্সিটিতে অ্যাডমিট হয়ে গেছো। চাইলে আজ থেকে ক্লাস করতে পারো। ঠিক আছে। কোনো গোলমাল আছে নাকি? স্যারের কথাটা কেমন যেন লাগলো। মারুফ মনে মনে পড়ল। কি ভাবছিস? এত কাজ হয়ে গেছে, চল। ও আচ্ছা, চল। কি এত ভাবছিস? আল্লাহ জানে। কিছু না, চল। আমি ঠিকই বুঝতে পারছি তুই কি ভাবছিস, কিন্তু যতই ভাবিস না কেন এর কুল কিনারা খুঁজে পাবি না। মাহিম মুচকি হেসে নিজের মনে মনে কথা বলল। তিন বন্ধু স্যারের রুম থেকে বেরিয়ে গেল। সাধারণ পোশাকে অসাধারণ কেউ, ভেরি ইন্টারেস্টিং। এই সাধারণ ছেলের জন্য এত বড় মাপের লোক সুপারিশ করছে, ভাবতে অবাক লাগে। স্যার বিড়বিড় করে বলল। তিন বন্ধু মিলে নিজেদের ক্লাসরুমে চলে আসলো। তিনজন গিয়ে মাঝামাঝি একটা বেঞ্চে বসলো। সবাই মধ্যবিত্ত বা বড়লোকের ছেলে মেয়ে, তবু পোশাকে অনেক স্মার্ট। একমাত্র মাহিমের ছাড়া, সেজন্য মাহিম ক্লাসে ঢোকার সাথে সাথেই সবাই হাসাহাসি শুরু করে দিল। এটা দেখে মাহিম মাথা নিচু করে নিল। কিছু মনে করিস না, এরা এমনই, মানুষকে এরা বুঝতে পারে না। একটু খুঁত পেলে এরা সেটাকে নিয়ে হাসি তামাশা করে। আরে কি মনে করব, আমি যা, ওরা সেটাই বলছে। ধুর, নিজেকে কখনো ছোট ভাববি না। তুই যদি নিজেকে ছোট ভাবিস তাহলে তো অন্যরা তোকে ছোট ভাববেই। তুই কথাটা একদম ঠিক বলেছিস মারুফ, আর এই মাহিমের এই কথাটা সবসময় মনে রাখবে। আচ্ছা ঠিক আছে। একজন এসে মারুফকে বলল। কিরে মারুফ, তোদের সাথে এই ভিখারিটা কে? দেখ শাহিদ, ও ভিখারি না, ও আমাদের বন্ধু। নাম মাহিন মারুফ। হ্যাঁ, তোদের কেমন রুচি? তোদের রুচি এতটা খারাপ যে খেদের সাথে বন্ধুত্ব করছিস? ইস, কি পোশাক পরে আছে! রাস্তার ফকিরও এর থেকে ভালো পোশাক পরে। সাহেবের কথা শুনে আরেকটা ছেলে এসে বলল। আরে কাদের কি বলছিস? ওরাই তো হাফ খেত, তাই ওদের রুচি সম্পর্কে তুই জানবি না। হ্যাঁ হ্যাঁ। ছেলেটি কথা শুনে ক্লাসের বাকিরা হেসে দিল। দেখ, আমরা কি করব না করব সেটা আমাদের বিষয়, তোরা তোদের রাস্তা দেখ। আমরা কার সাথে থাকবো, বন্ধুত্ব করব, সেটা আমরা ভাববো। তাই এখান থেকে যা তো। তেড়ে দিচ্ছিস, এর ফল ভালো হবে না। এটা বলে ছেলে দুটো নিজেদের জায়গায় গিয়ে বসলো। এসব কথা শুনে মাহিম মারুফের বেঞ্চে থেকে উঠে পিছনে চলে গেল। আরে কোথায় যাচ্ছিস? উঠলি কেন? কিরে, কথা বলিস না কেন? চলে আসলি কেন? তো কি করব, দেখলি না আমি তোদের সাথে ছিলাম বলে কত কথা শুনতে হলো তোদের। এক চর মারবো তোকে। কে কি বলছে সেটা তোকে কে দেখতে বলছে? আমাদের কোনো সমস্যা হচ্ছে না, তাহলে তোর কেন সমস্যা হচ্ছে? আমার সমস্যা হচ্ছে কারণ আমার জন্য আমার বন্ধুরা কথা শুনছে, সেটা আমি চাই না। বন্ধু যখন ভাবিস তাহলে ওইসব কথায় কান দিবি না। চল আমাদের সাথে। আর যদি এমন করেছিস তাহলে তোর সাথে বন্ধুত্ব রাখবো না। মারুফ একটু নরম গলায় বলল। মাহিম ইনোসেন্ট হয়ে নিয়ামের দিকে তাকালো। নিয়াম মুখ ঘুরিয়ে নিল। কেয়ার করা আবার আগে জায়গায় বসে পড়ল। ইনোসেন্ট ফেস নিয়ে তাকানোর সময় মেয়েদের সাইডে বসে থাকা সে যুথি মাহিমকে দেখল।
সে যদি তো আবার ক্রাশ খেলো। ইস, কে যে এই ছেলেটাকে ওই ইনোসেন্ট ফেস করে থাকতে বলে। ইস, কি ইনোসেন্ট বয় লাগে। চশমার জন্য আরো বেশি ইনোসেন্ট লাগছে। সে যদি মাহিমের দিকে তাকিয়ে এই কথা ভাবল। এরই মাঝে ক্লাসের স্যার আসলো, এসে সবার সাথে মাহিমকে পরিচয় করিয়ে দিল আর সবাইকে বন্ধুত্বপূর্ণ আচরণ করতে বলল। সে যদি মাঝে মাঝে মাহিমের দিকে তাকাচ্ছে, এটা আবির ঠিক খেয়াল করেছে আর রাগে ফুলছে। একবার পিছনে মাহিমের দিকে তাকালো। আবির দেখলো মাহিম মন দিয়ে ক্লাস করছে। আবির, তোমায় এবার কাজটা নিজের হাতেই করতে হবে। প্রতিবার ওই এমকে আমার কাজে বাধা দিচ্ছে। এবার তুমি কিছু করো আর ডিলটা ভালোভাবে সম্পূর্ণ করো। ঠিক আছে বাবা, আজ থেকে তোমার সব কাজ আমি করব। আর এবার ড্রাগস ডিল করতে আমি যাবো। তুমি শুধু ঠিকানা বলো। ঠিক আছে, তাহলে তুই আজকে রাতে গোডাউন থেকে মাল নিয়ে ওই জায়গায় যাবি যেখানে লোক থাকে। আর বলতে হবে না বাবা, মনে হচ্ছে এইবার প্রথম আমি এই কাজ করছি। সেটাও ঠিক, আমি তো ভুলেই গিয়েছিলাম আমার ছেলেও এই কাজের ওস্তাদ। হ্যাঁ, আজ পর্যন্ত আমাকে কেউ ধরতে পারেনি, এইবারও পারবে না, তুমি দেখে নিও। এই বিশ্বাস আমার আছে আর তুই এমকে কে খোঁজার চেষ্টা কর। ঠিক আছে বাবা, তাই হবে। হ্যাঁ, কিন্তু সাবধানে। এমকে কিন্তু আমাদের মতন মাফিয়া নয়, সে হলো রকস্টার, তাকে খোঁজা সহজ হবে না। হ্যাঁ, কিন্তু আমার কাছে কোনো কাজ কঠিন নয়, যে কাজে হাত দিই সেটা সফল করে ছাড়ি। এবার যেন সেটাই হয়। এই কথা বলে আবির আর তার বাবা কামারুল বসে মদ পান করতে লাগলো আর বিভিন্ন কথা বলতে লাগলো। সন্ধ্যার পর সব বন্ধু মিলে আড্ডা দিচ্ছে আর রান্না করছে। আড্ডা দেওয়ার মাঝে নিয়াম বলে উঠল, এই রাজু নাফিজ আজ ভার্সিটিতে কি হয়েছে জানিস? ভার্সিটিতে কি হয়েছে সেটা তো জানিস, তাই না বললে জানবো কেমনে? আরে আজ আমাদের মাহিম ভার্সিটিতে সুন্দরী মেয়ে সেজুতিকে জড়িয়ে ধরে পড়ে গেছে, যাতে কিছু করছে। আরে মামা বলিস কি? তারপর রাজ খুব এক্সাইটেড হয়ে জিজ্ঞেস করলো। মাহিম তো বেচারা কেটে পড়তে পারলে বাঁচে, আর নিয়াম মারুফ মুখ টিপে হাসছে। তারপর আর কি, লম্বা একটা কিস করলো, এটা ভার্সিটির সবাই দেখলো। আরে আমরা এটা মিস করলাম রে, একদিন ভার্সিটিতে না গিয়ে এসব হলো। আরে ভাই, এটা তো কিছু না, কিন্তু আমরা এতদিন ভার্সিটিতে যাচ্ছি, আমরা এই জব করতে পারলাম না, কিন্তু তুই একদিন গিয়ে লম্বা কেস। আরে ওটা ভালো গোপাল রে। তোরা চুপ কর, ওইটা অন্যভাবে হয়ে গেছে, অসাবধানতাতে। হ্যাঁ, সেটা বুঝতেই পারছিলাম। আচ্ছা মারুফ, ওরা মাহিমকে কিছু বললো না? বিশেষ করে আবির, ভার্সিটিতে সবাই জানে সে যদিকে আবির ভালোবাসে। সেটার বলতে অনেক কাহিনী। এটা বলে সব ঘটনা খুলে পড়ল মারুফ, যেটা শুনে বাকি দুজন অবাক। সে যদি কিছু বলেনি? আমি তো অবাক। আমার মনে হয় সে যদি এক দেখায় মাহিমকে মন দিয়ে ফেলছে। আরে ভাই, তোরা একটা ছোট্ট বিষয়কে কোথায় নিয়ে যাচ্ছিস? দেখে নিস। আচ্ছা, অনেক কথা হয়েছে, এখন খাওয়া দাওয়া করা যাক। এই শীতের মধ্যে বেশি কথা বলা যাবে না। মারুফের কথাই সবাই সহমত পোষণ করলো। মাহিম তো আগে, কারণ এখানে বসে থাকলে সবাই ওকে নিয়ে পৌঁছাবে। রাতে সবাই খাওয়া দাওয়া করে যে যার মতো পড়তে লাগলো। রাজু আর নিয়াম ঘুমিয়ে পড়ল। কি আছে তোমার ওই চোখে, তোমার ওই ইনোসেন্ট ফেসে, যেটা আমার বারবার মনে পড়ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমার মুখটাই কেন আমার চোখের ওপর ভাসে? আমি কি প্রথম দেখায় তোমাকে মন দিয়ে ফেললাম? এই না না, এসব কি ভাবছি আমি কেন ওই ছেলের কথা ভাবছি? ধুর, আমার কি যে হলো। নিজের বিছানায় শুয়ে মনে মনে এইগুলো ভাবতেছিল সে যুদ্ধি। চোখ বন্ধ করতে তার চোখের সামনে সকালের দৃশ্য ভেসে উঠল, সাথে সাথে চোখ খুলে ফেল। না, এটা কি হচ্ছে আমার সাথে? আমি কি, না না, আর ভাবতে পারছি না। এসব সব নিয়ে ভাবলে চলবে না। আমাকে আমার কাজ সুন্দরভাবে করতে হবে। মিশন যেভাবেই হোক শেষ করতেই হবে। সে যুদ্ধি যতই মাহিমের কথা মাথা থেকে ঝেড়ে ফেলতে চাচ্ছে, কিন্তু পাচ্ছে না কোনো রকম ভাবে। কেমন আছো? আমি ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। শোনো, এত রাতে তোমাকে যেই কারণে ডিস্টার্ব করা। কি যে বলেন স্যার, জানেন তো রাতে আমাদের যোগাযোগ করার সঠিক সময়। আচ্ছা শোনো, তোমার মিশন কত দূর? চলছে তেমনি। আচ্ছা, ওই কেসের পাশাপাশি আরেকটা কেস নিতে হবে। স্যার, একটা সলভ করতে পারলাম না, আবার আরেকটা। সমস্যা নেই,
তুমি চাইলে পারবে। আর তোমাকে সাহায্য করার জন্য একজন মেয়ে আছে। কে এসে? তোমাকে আমি তার ডিটেলস পাঠিয়ে দিয়েছি, দেখে নিও। আচ্ছা স্যার। সাবধানে করবে, দ্বিতীয় কেস অনেক কঠিন, তোমাকে রকস্টারের সাথে লড়তে হবে। সমস্যা নেই, আমি সবার সাথে লড়তে প্রস্তুত আছি। আচ্ছা ঠিক আছে, আমি রাখছি এখন। ফোন কেটে দেওয়ার পর আরকে নিজের ফোনে কিছু ফাইল দেখতে লাগলো, বলতে গেলে ইমেলে আসা মেয়েটির ছবি দেখে অবাক হয়ে গেল, কারণ মেয়েটি তার খুব পরিচিত। বাহ, এই মেয়েটি ভালো হয়েছে, একই জায়গায় দুজন। আরকে এটা বলে মুচকি এসে নিজের রুমে এসে চারপাশে চোখ বুলি মুচকি হেসে ঘুমিয়ে পড়ল। সমুদ্র বন্দরে একটা জাহাজ থেকে বিভিন্ন পণ্য নামাচ্ছে লেবার। তখনই সেখানে অনেক কয়েকটা গাড়ি এসে ভরে গেল। গাড়ি থেকে লোক নেমে গুলি করতে লাগলো। সাথে সাথে সব লেবার ভয়ে পালিয়ে গেল। এই যা তোরা গিয়ে এই জাহাজে লুকিয়ে থাকা সব ড্রাগস বের করে নিয়ে ট্রাকে তোল। ঠিক আছে। নয়নের কথা শুনে সবাই ড্রাগস জাহাজ থেকে নামিয়ে ট্রাকে তুলতে লাগলো। আর নয়ন সিগারেট ধরিয়ে টানতে লাগলো আর বলতে লাগলো, আরে তাড়াতাড়ি কর, পুলিশ আসতে পারে। হুঁ ভাই। নয়ন নিজের ফোন বের করে কাউকে ফোন দিল, কিন্তু ফোন রিসিভ হলো না। আবার ফোন দিল, কিন্তু রিসিভ হলো না। আবার ফোন দেওয়ার সাথে সাথে রিসিভ করলো। অপর পাশ থেকে ব্যক্তি আর চাপা কণ্ঠ শোনা গেল, তুই জানিস না আমি কোথায় থাকি? দেখছিস ফোন ধরছি না, তাও বারবার ফোন দিচ্ছিস কেন? মরা শহর এসে নাকি? সরি ভাই, আমার খেয়াল ছিল না। নয়ন কাঁপতে কাঁপতে বলল, এখন না কেঁপে তাড়াতাড়ি বল। ভাই আজকে সব মাল চলে আসছে। ঠিক আছে, সব গোডাউনে গিয়ে রাখ, আমি কাল আসছি। ঠিক আছে ভাই। আর আজকের মতো যেন না হয়, রাতে ফোন দিবি না। নয়ন ফোন কেটে দিল। এভাবে আস্তে আস্তে পুরো দেশে ছড়িয়ে দিব আর কোটিপতি হয়ে যাব, বিকজ আই এম ডেভিড। উফ ডেভিল ভাই কি রাগী, আমার তো একটু হলেই জান বেরিয়ে যেত। ফোন দেওয়া ভুল হয়েছে। নয়ন সিগারেট শেষ করে সবাইকে দ্রুত কাজ করতে বলল এবং কিছু সময় হবার পর সব কাজ শেষ করে গাড়ি নিয়ে বন্দর ফাঁকা করে চলে গেল। পরের দিন সব বন্ধু একসাথে ভার্সিটিতে এসেছে। ক্লাস শেষ হতে এখনো দেরি আছে, তাই সবাই মিলে ক্যাম্পাসে আড্ডা দিচ্ছে। আচ্ছা মাইম, আজকে তোর কিসওয়ালি তোর সাথে কথা বলতে আসবে? আরে তোর কি বলিস এই সব? আমার সাথে কথা বলতে কেন আসবে? আমার থেকে কত ভালো ভালো ছেলে আছে। আরে মাহিম, তুই বিষয়টা এখনো বুঝলি না? তোরা কিসের কথা বলছিস? শালা সত্যি তুই পুরো ইনোসেন্ট ভাই, নিজেও বুঝোস না। দেখ, আমাকে একদমই ইনোসেন্ট হাবা বলবি না, আমি একদমই এসব না। ঠিক আছে, বুঝলাম আমরা। এইভাবে সবাই আড্ডা দিচ্ছে আর অন্যদিকে দূর থেকে মাহিমকে দেখছে। এই দেখা যেন তার শেষ হচ্ছে না। কি রে সেজতি, ওইদিকে তাকিয়ে কি দেখছিস? কি রে, কোন রাজ্যে হারিয়ে গেলি? এটা বলে সাথী সেজুতিকে ধাক্কা মারল। সাথে সাথে সেজুতির হুঁশ ফিরল। আরে কি হয়েছে? ওইদিকে তাকিয়ে কি দেখিস? কখন থেকে ওরা সবাই তোকে ডাকছে। আরে তেমন কিছু না, বল কি বলবি? কিছু না, আমরা সবাই কথা বলছি আর তুমি চুপ করে আছো এই জন্য। ও আচ্ছা, এমনিতেই তোরা কথা বল, আমি শুনছি। আচ্ছা সেজতি, তোর কি হয়েছে বল তো? আরে ভাই, তোরা বিশ্বাস কর, আমার কিচ্ছু হয়নি। না হলেই ভালো। আচ্ছা, তুই আবার প্রেমে পড়িসনি তো? আমার সেটাই মনে হচ্ছে। আরে না, কিন্তু একজনকে ভালো লাগছে খুব। কে রে সে? বলবো তোদের পরে। সেজুতি কাউকে পছন্দ করে এটা শুনে আবির খুশি হয়ে গেল, কারণ সে মনে করেছে সেজুতি তাকে পছন্দ করে। ভার্সিটি থেকে ফিরে এসে সবাই দুপুরে খাবার খেয়ে একটু বিশ্রাম নিল। বিকাল 4টার দিকে সবাই নিজেদের কাজে জন্য বের হলো। রাজু, মারুফ আর মাহিম একসাথে একটা বড় রেস্টুরেন্টে প্রবেশ করলো। আর খাবার খেতে নয়, এখন তারা কাজ করে। মারুফ মাহিমকে নিয়ে এসে ম্যানেজারের সাথে পরিচয় করিয়ে দিল। মারুবার রাজু এখানে অনেক দিন থেকেই কাজ করে আর খুব বিশ্বস্ত। তাদের অনুরোধে তোমাকে আমি কাজ দিচ্ছি, আশা করি ঠিকমতো দায়িত্ব পালন করবে। ঠিক আছে স্যার, আমি খুব ভালো করে করার চেষ্টা করব। গুরু আর তোমরা দুজন ওকে একটু হেল্প করবে, আর নতুন তো, আর সব বুঝিয়ে দিও। ঠিক আছে ভাই। ম্যানেজার নিজের কাজ করতে লাগলো আর তারা তিনজন ওয়েটারের পোশাক পরে নিজেদের কাজ শুরু করে দিল। বুঝলি মাহিম, তুই খুব সহজেই কাজ পেয়ে গেলি, কিন্তু আমি যখন ঢাকাতে নতুন আসি কেউ আমাকে কাজ দেয়নি। অনেক চেষ্টা করার পর যখন ব্যর্থ হলাম, তখন মারুফের দয়ায় একটা কাজ পেয়েছি। বুঝলাম, মারুফ সবাইকে সাহায্য করেছে। এর প্রতিদান একদিন অবশ্যই দেব,
ধুর, এইসব বাদ দে। কাস্টমার আসলে তারা খাবার দিচ্ছিল আর বাকি সময় গল্প করছিল। রাতের অন্ধকারে বাইপাস সড়কে অর্থনৈতিক কাজ ঘটে চলেছে, যেটা সাক্ষী অন্ধকার রাত আর চারপাশে থাকা পোকামাকড় আর গাছপালা। ড্রাগস ডিল করছে আবির, সাথে তার 2টা লোক, সামনে সাদা পোশাকে 2টা লোকে। সব টাকা এনেছো তো? সব নিয়ে আসছি, কিন্তু মাল ভালো হবে তো? এই আবরুইয়ের মালে কখনো খাত থাকে না। বুঝতে পারছি, মাল দেখি। এই সুটকেস খুলে মাল দেখা। আবিরের কথা শুনে লোকটির ড্রাগস দেখালো, যেটা দেখে দুজন ইশারা করে নিজেদের সুটকেস খুলে টাকা দেখালো। দুজন সুটকেস পাল্টাপাল্টি করে নিল। লোক দুটো যখন চলে যাবে, চারপাশ থেকে আবির লোক ঘিরে ধরল। এটা দেখে ওই লোক দুটো অবাক আর পিছনে আবিরের দিকে তাকালো। এত বড় বিশ্বাসঘাতকতা আমাদের সাথে? এই লাইনে কাউকে বিশ্বাস করতে নেই। তোকে আমার বস ছাড়বে না। আগে নিজে তো বেঁচে দেখা, তারপর না হয় দেখা যাবে। এটা বলে আবির ওই দুজনকে গুলি করে মেরে ফেল। ইশারা দেওয়া মাত্রই একজন গিয়ে ড্রাগসের সুটকেস নিয়ে এসে আবিরের কাছে দিল। লাশ দুটো এইভাবে থাক, এখন যাওয়া যাক। আবির নিজের ডিল শেষ করে নিজের বাসার দিকে যেতে লাগলো। হ্যালো, আর কে বলছি? কি স্যার, বলুন। একটি মেয়েলি কণ্ঠের অপর পাশ থেকে বলল, তোমার ভার্সিটিতে কাজ ভালো চলছে? ভিপি ব্যাপারে আরো ভালো করে তদন্ত করো। বোঝেন তো, সে পাওয়ারফুল মানুষ। প্রমাণ লাগবে, শক্ত প্রমাণ, তাছাড়া কিছু করতে পারবে না। আপনার কথা বুঝতে পারছি স্যার, আমি খুব সাবধানেই কাজগুলো করব। গুড। স্যার, আপনি কি আমার সাথে দেখা করবেন না? এত তারা কিসের? খুব জলদি হঠাৎ করে আপনার সামনে চলে আসবে। ঠিক আছে স্যার। আর হ্যাঁ, তুমি ভার্সিটিতে গিয়ে মারুফের দলের সাথে বন্ধুত্ব করো। কেন স্যার, ওদের সাথে বন্ধুত্ব করতে যাব? আমাকে উল্টো করে প্রশ্ন করছো? সরি স্যার, ভুল হয়েছে। এর পরের থেকে যেন এমন না হয়। ঠিক আছে। ওদের সাথে বন্ধুত্ব করতে বলছি, কারণ তার আমার সন্দেহ হয়, এই জন্য। ঠিক আছে, সেটাই হবে। আর কে কিছু উপদেশ দিয়ে ফোন কেটে দিল। এবার কোথায় যাবে বন্ধু? তোমার জন্য তো স্পেশাল মানুষ নিয়ে আসছি। ভার্সিটি ক্যাম্পাসে বসে আছে। দৈনিক ক্লাস শুরু হওয়ার আগে সবাই আড্ডা দিবে। আজও তার ব্যতিক্রম হয়নি। সবাই কথা বলছে, তখনই সেখানে শিয়াজুতির আগমন হয়। এটা দেখে মারুফ বলল, আর তুমি হঠাৎ আমাদের এখানে? কেন, আসতে বারণ আছে নাকি? হুম। আরে তা হবে কেন? কোন তো দেখলাম না আমাদের সাথে কথা বলছেন বা আসছেন। আগে হয়তো আসিনি, কিন্তু আজ আসলাম একটা কারণে। মাহিমের দিকে আর চোখে তাকিয়ে। ও আচ্ছা, তাহলে বলেন কোন দরকারে আসছেন? আমি কি তোমাদের বন্ধু হতে পারি? সে যদি হাত বাড়িয়ে পড়ল। কি? 4 বন্ধু অবাক হয়ে পড়ল, শুধু মাহিম বাদে। অবাক হওয়ার কিচ্ছু নেই, আমি সত্যি বলছি। না মানে তুমি তো কারোর সাথে বন্ধুত্ব করো না, তাও গরিবের সাথে তো নয়। আগের কথা বাদ দাও, আমি এখন তোমাদের সাথে বন্ধুত্ব করতে চাই, তবে করবে নাকি বলো? আমরা 5 জন ছেলে আর তুমি একলা মেয়ে, তাও বন্ধুত্ব করতে চাও? কে বললো আমি একলা? আমার সাথে আমার বাকি বন্ধুরাও আছে। কি রে, তোরা কি বলিস? তুই যেটা ভালো বুঝছিস সেটাই করব। আচ্ছা ঠিক আছে, বন্ধুত্ব করতে রাজি আছে, কিন্তু কখনো বড়লোক হয়ে আমাদের তুলনা করা বা অপমান করা যাবে না। আরে পাগল নাকি? এটা কখনো ভাববো না তো, বলা কথা দূর। ঠিক আছে। আর হ্যাঁ, আমাদের সাথে থাকাকালীন কারোর সাথে রেগিং করা যাবে না। তুমি কি মানবে তোমার বন্ধুরা? আমি যেটা বলবো সেটাই শুনবে। ওকে, তাহলে আজ থেকে আমরা বন্ধু। তারপর শিয়াজুথির সাথী আর নূপুর ওদের সাথে ভালো করে পরিচয় হলো। সাথী আর নূপুর একটু অন্যরকম ফিল করছে, কিন্তু শিয়াজুথি খুব ভালো করে আড্ডা দিচ্ছে। মাহিম বরাবর চুপচাপ বসে আছে। শিয়াজুথি মাঝে মাঝে মাহিমের দিকে তাকাচ্ছে, যেটা নাফিস মারুফ ভালোই লক্ষ্য করেছে। বাকি তেমন গুরুত্ব দিচ্ছে না। আজ আবির আর আরিফ আসেনি, তাই বন্ধু মহলে আড্ডা দিতে পারল না। আর মাহিমের প্লাস মারুফের সাথে বন্ধুত্ব করছে জানতে পারলে কি করবে সেটা ওরাই ভালো জানেন। রাতের অন্ধকারে গোডাউনে মুখোশ পরা অবস্থায় দাঁড়িয়ে আছে টেবিল, আর তার সামনে দাঁড়িয়ে আছে তার লোক। নয়ন, নারী পাচারের ডিলটা কি সম্পূর্ণ হয়েছে? জি ভাই, গতকাল হয়েছে আর খুব ভালোভাবেই পৌঁছে গেছে। ভেরি গুড। আগামীকাল যেন ড্রাগস আর পরশু যে ইয়াবার ডিল হবে সেটা খুব সাবধানে করবে, কারণ সেটা অনেক টাকার ডিল। যদি কোনো রকমে তোমাদের ভুল হয় তাহলে জান দেওয়া লাগবে। ঠিক আছে ভাই, আমি নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। গুড।
ডেভিড কথা বলতেছিল, তখনই তার নজর পড়ে তার দলের মাঝ থেকে একজনের উপর। সে সব কথা ভিডিও করছে। দেখা মাত্রই ডেভিড নিজের বন্দুক বের করে তার পায়ে গুলি করে দিল। লোকটির সাথে সাথে চিৎকার করে উঠল। নিজের বসের এমন কাজ দেখে সবাই অবাক হয়ে গেল। ভাই তুমি ওকে গুলি করলে কেন? সেটা ওর কাছে গিয়ে দেখ, ওই শালা সব ভিডিও করতেছিল। কি বলেন ভাই? কি বলছি আমি, ওর কাছে যা আর ধরে আমার কাছে নিয়ে আয়। চিৎকার করে ডেভিড বলল। ডেভিডের চিৎকার শুনে সবাই কেঁপে উঠল। তাড়াতাড়ি নয়ন গিয়ে সেই লোকটার কলার ধরে ডেভিডের সামনে নিয়ে আসলো। লোকটি পায়ের ব্যথায় ছটফট করছে। তোকে কে পাঠিয়েছে? নাম কি তার? ভাই আমাকে কেউ পাঠায়নি। তাহলে ভিডিও করলি কেন? কে 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 তুই? কোন পুলিশ নাকি? আমি কিছু না। এমন কথা শুনতে শুনতেই ডেভিড রেগে গেল আর সাথে সাথে লোকটিকে গুলি করলো। লোকটি কলার চেপে ধরে ডেভিড বলল, যদি তুই সত্যি সত্যি স্বীকার করিস তাহলে তোকে ছেড়ে দিব। হা হা, আমি জানি তুই আবার থেকে সব শোনার পর তুই আমাকে মেরে ফেলবি। তুই তো সেই চালাক। এত সুন্দর করে বল কে তুই? মরে যাবো তাও বলবো না। লোকটির এই কথা শুনে তো ডেভিড প্রচুর রেগে গেল আর সাথে সাথেই বুক বরাবর গুলি চালিয়ে দিল। শালা আমার দল থেকে আমার সাথে গদ্দারি করা, যাকে উপরে গিয়ে ভালো থাকিস। আমাকে মারলে এতে আফসোস নেই, কিন্তু তোর জন্য খুব আফসোস হচ্ছে, কারণ খুব তাড়াতাড়ি তোর পতন হবে আর সেটা আমার বশ করবে। হা হা। লোকটি এটা বলে নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। লোকটির কথা শুনে ডেভিড চিৎকার করে ডাকতে লাগলো, এই এই, কে আমাকে মারবে বল, কথা বল, চুপ হয়ে গেছিস কেন? ডেভিড চিৎকার করে ডাকতে লাগলো, কিন্তু লোকটি উত্তর দিল না। এটা দেখে ডেভিড রেগে গিয়ে আরও গুলি করতে লাগলো। সবাই নিজেদের বসের হিংস্রতা দেখে ভয়ে কাঁপতে লাগলো। নয়ন কোনো রকমে ডেভিডকে বলল, বসও মারা গেছে, আপনি শান্ত হন। নয়নের এই কথা শুনে ডেভিড তড়িৎ গতিতে উঠে ঠাস ঠাস করে চর বসিয়ে দিল নয়নের গালে। তুই থাকতো অন্য কারোর দলের গুপ্তচর আমার দলে ঢুকলো কিভাবে বল আমাকে? চিৎকার করে বলল, কিন্তু নয়ন কোনো কথা বলল না। নিজের গালে হাত দিয়ে চুপ করে দাঁড়িয়ে আছে, মাথা নিচু করে। কেউ কথা বলছিস না কেন? বুঝতে পারিনি ছেলেটি গুপ্তচর হবে, কিন্তু প্রতিবারই তো সে মেয়ে কয়েকটি করে নিয়ে আসতো। আর এটা দেখে বিশ্বাস করে নিলে? এবার ডেভিড নিচের লোকেদের কাছে গিয়ে বন্দুক দেখে চিৎকার করে বলতে লাগলো, তোদের মাঝে কেউ যদি আমার সাথে গাদ্দারি করিস আর সেটা যদি আমি জানতে পারি, তাহলে তোদের এমনভাবে মারবো যেটা দেখলে তার আত্মা কেঁপে উঠবে। ডেভিডের ভয়ঙ্কর কথা শুনে সবাই মাথা নিচু করে নিল। এটা দেখে ডেভিড মুচকি এসে বন্দুক ঘোরাতে ঘোরাতেই সেই জায়গা থেকে প্রস্থান করলো। ক্যাম্পাসে বসে আড্ডা দিচ্ছে সকলে। নতুন বন্ধুত্বের মাঝে সবাই মানিয়ে নিতে পারছে। সাথী নূপুরও খুব ভালোভাবে মাহিমদের সাথে কথা বলছে। আবির আর আরিফ বাইক নিয়ে ভার্সিটিতে আসলো। প্রতিদিন এর মতো নিজেদের আড্ডা দেওয়া জায়গায় গিয়ে দেখলো সেখানে কেউ নেই। কি রে, ওরা কি আজ আসেনি? আরে এসছে তো, আমি সকালে সেজুতিকে ফোন করেছিলাম, তখন বলল, আর এটাও বলল যে কি ওর সারপ্রাইজ দেবে। ও আচ্ছা। আরিফ এটা বলার পর কিছুটা দূরে তার চোখ গেল, যেখানে সেজুতি মাহিমদের সাথে আড্ডা দিতেছিল। আমি হয়তো বুঝে ফেলেছি তোকে কি সারপ্রাইজ দিবে। মানেটা সামনে তাকালেই বুঝতে পারবি। আরিফের কথা শুনে আবির সামনে তাকালো আর সাথে সাথে রেগে গেল, কারণ সেজুতি হেসে হেসে অন্যদের সাথে কথা বলছে। আমার মনে হয় সেজুতি আস্তে আস্তে তোর থেকে হাতছাড়া হয়ে যাচ্ছে। যেটা কোনোভাবেই হবে না। এই আবির নিজের জিনিস খুব ভালোভাবেই আদায় করে নিতে পারে, কিন্তু এবার মনে হয় সেটাই হবে না। তোর পাখি উড়তে চলেছে। পাখির ডানা কেটে দেবো বেশি বাড়াবাড়ি করলে। এই আবির হাওলাদারকে তো চিনে না। আবির খুব রেগে দাঁত চেপে চেপে কথাগুলো বলল। এখন চল ওদের কাছে যাওয়া যাক। আরিফের কথা শুনে আবির সম্মতি দিল। দুজন হেঁটে তাদের কাছে যেতে লাগলো। খুব কাছে আসলে কয়েকটি কথা কানে আসলো। আচ্ছা মাহিম, তুমি আমার সাথে কথা বলছো না কেন? নাকি সেদিনের জন্য কথা বলছো না? আরে না, কি যে বলেন, আমি সেটা মনে রাখিনি। এই জন্যই তো সবাই আমাকে বন্ধু ভাবে। তুই করে বলছে আর তুমি আমাকে আপনি করে বলছো, আবার কথাই বলছো না। আরে তেমন কিছু না। আরে সে যদি বাদ দে, আমাদের মাহিম একদম হাওয়া, একেবারে ইনোসেন্ট। দেখ রাজু, একদম ঠিক বলেছিস। আর চশমার জন্য একদমই ইনোসেন্ট বয় লাগে। কিরে তোরা এখানে কেন?
আর আমরা তোদের খুঁজছি। আমাদের জায়গায় আড্ডা না দিয়ে তোরা এখানে কেন? আমরা এখানে তো থাকবো, কারণ এরা আমাদের বন্ধু। কি তোরা এদের সাথেই বন্ধুত্ব করেছিস? হ্যাঁ করেছি, আর তোরাও করবি। তোর কি এটাই সারপ্রাইজ ছিল? হ্যাঁ, এখন এদের সাথে বসে আড্ডা দে। সে যদি আর কিছু বলতে যাবে সে সময় আবির তাদের কাছে এসে দাঁড়ালো। আরিফ ইশারা করে আবিরকে শান্ত থাকতে বলল, কারণ আবির প্রচণ্ড রেগে যাচ্ছে, যেটা দেখেই বুঝতে পারছে আরিফ। সে যদি দেখলো আবির বসছে না, তাই সে ভুরু কুচকে জিজ্ঞেস করলো, কি রে আবির, তোরা বসছিস না কেন? নাকি এদের সাথে বন্ধুত্ব করতে তোর সমস্যা আছে? আরে একদম না, তোরা যখন বন্ধুত্ব করেছিস তাহলে আমার কোনো সমস্যা নেই। আবির মাহিমের দিকে আর চোখে তাকিয়ে বলল, আবির বসে পর, অনেক তো আমাদের সাথে আরি করলি, এবার বন্ধু হয়ে যা। ঠিক আছে। এই তোরা ক্লাস করবি না? না মিস্টার ইনোসেন্ট, আজ আমরা সবাই আড্ডা দিব। হো আচ্ছা, মারুফ তুই কি বলিস? সে যদি যেটা বললো সেটাই। ঠিক আছে, তো গল্প কর, আমি ক্লাস করে আসছি। এটা বলে উঠতে গেলে সেজুতি মাহিমের হাত ধরে টান মারল। সাথে সাথে মাহিম সেজুতির গায়ের উপর পড়ল। এটা দেখে তো আবির প্রচণ্ড রেগে গেল। আর মাহিম উঠতে গেলে সেজুতি হাত ধরে টান দেয়। এতে মাহিম পড়ে যায় সেজুতিকে নিয়ে। এটা দেখে সবাই হাসছে মুখ টিপে। মাহিম তাড়াতাড়ি উঠে পড়ে। সেজুতি লজ্জায় কথা বলতে পারছে না, কারণ এই কাজ তার জন্যই হয়েছে। আবির এইগুলো দেখে অনেক রেগে যায় আর নিজের জায়গা থেকে উঠে গিয়ে কোনো কথা ছাড়াই মাহিমকে মারতে লাগলো। বেচারা মাহিম তো মার খাচ্ছে। এত তাড়াতাড়ি এসব হয়ে গেল যে বাকিরা আসলে সামলে উঠতে পারেনি। যখন বুঝলো মারুফ আর বাকিরা আবিরকে আটকাতে চেষ্টা করলো। তোর সাহস কত বড়, তুই সেজুতির উপর পড়ছিস, গতকাল কিস করছিস, আর আজ এটা? তোর খুব বার বেড়েছে না? আজ সব ছুটিয়ে দিচ্ছি। আবির মাহিনকে ছেড়ে দে, আর মারিস না। ও তো ইচ্ছে করে পড়েনি ও। দেখ মাহিমকে মারিস না। মাহিমের বন্ধুরা আবিরকে ধরার চেষ্টা করলো আর বিভিন্ন কথা বলতে লাগলো। একসময় তারা আবিরকে ধরে সরিয়ে নিয়ে আসলো। ভার্সিটি ক্যাম্পাসে এমন মারামারি দেখে সবাই ঘিরে দেখতে লাগলো। তোরা ছাড় আমাকে, ওর সাহস দেখে অবাক হচ্ছি, সেজুতির সাথেও। আবির এটা বলল আর জোর করতে লাগলো মারুফদের থেকে ছাড়া পাওয়ার জন্য। এত সময় লজ্জায় সেজুতি চুপ করেছিল। যখন দেখলো আবির মাহিমকে মারছে, সেটা দেখে সেও আবিরকে আটকাতে গিয়েছিল, কিন্তু পারেনি। বাকিরা যখন আবিরকে ধরল তখন সেজুতি গিয়ে মাহিমকে মাটির থেকে তুলল। মাহিমের ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে। মাহিম নিজের চশমা খুঁজতে লাগলো। এটা দেখে সেজুতি চশমা মাটি থেকে তুলে দিল। মাহিম সেটা চোখে পড়ে নিল। সরি আপনাকে, বিশ্বাস করুন আমি আপনার গায়ে ইচ্ছে করে পড়িনি। আপনি হঠাৎ করে টান দেওয়ার জন্য তাল সামলাতে পারিনি। হ্যাঁ আমি বুঝছি, তোমার আর বলতে হবে না। তোমার তো ঠোঁট কেটে গেছে আর রক্তও বের হচ্ছে। ওটুকু কিছু না। হ্যাঁ ওনাকে বলেছে। এটা বলে সেজুতি নিজের ওড়না দিয়ে মাহিমের ঠোঁটের রক্ত মুছে দিতে গেল, কিন্তু মাহিম সাথে সাথে বাধা দিল। দেখুন, আপনি যেটা করতে চাইছেন সেটা করবেন না। এমনিতে অনেক মার খেয়েছি, আর পারবো না। বেশি কথা বলবে না, আমার কাজ আমাকে করতে দাও। সেজুতি চোখ রাঙিয়ে বলল। সেজুতির এমন চোখ রাঙানো দেখে মাহিম চুপ হয়ে গেল আর অসহায়ভাবে দাঁড়িয়ে রইল। পাশ থেকে সাথী আর নূপুর এই কথাগুলো শুনে আর সেজুতির কাজ দেখে হাসতে লাগলো মুখ টিপে। সেজুতি মাহিমের কাছে সরে গিয়ে ওড়না দিয়ে ঠোঁটের কোণে লেগে থাকা রক্তটুকু মুছে দিতে লাগলো। আহ! মাহিম ব্যথায় একটু শব্দ করে উঠল। সরি। এটা বলে সেজুতি ফু দিতে লাগলো। মাহিম এবার এক ধ্যানে সেজুতির দিকে তাকিয়ে আছে। সেজুতি রঙিন ঠোঁটদ্বয় তাকে খুব আকর্ষণ করছে, আর মাহিম তো সেজুতির চোখের মাই পড়ে যাচ্ছে। সেজুতি এমন কাজ দেখে সবাই অবাক, এমনকি আবিরও। মারুফ, রাজু এরা একে অপরের দিকে তাকিয়ে মুচকি হাসলো। সেজুতি রক্ত মুছে দিয়ে মাহিমের দিকে একবার তাকিয়ে মুচকি হেসে আবিরের কাছে গেল। সেজুতি, তুই এসব কি করছিস? ওরে তুই কিছু না বলে আরো রক্ত মুছে দিচ্ছিস। দেখ আবির, প্রথমত এই জন্য মাহিমের দোষ নেই, আমি টান দেওয়ার ফলে এমন হয়েছে। দ্বিতীয়ত মাহিম আমার বন্ধু, তাই কিছু না বলে রক্ত মুছে দিলাম। আর তুই ওরে এইভাবে মারতে গেলি কেন শুনি? ও তোর উপর ইচ্ছে করেই পড়ছে। চুপ, তুই কেমন বন্ধু ভাবিস? মাহিমকে বুঝতেই পারছি।
সে যদি তুই ভুল করছিস। সে যাই হোক, ভবিষ্যতে যেন মাহিমের গায়ে হাত তোলা না হয়। মাহিম তুই ঠিক আছিস তো? সরি রে, আমরা থাকতো আবির তোকে মারলো। কি রে, কথা বলিস না কেন? আরে মারুফ, মাহিম কথা বলবে কিভাবে? সে তো সেজুতির চোখের মায়ায় হারিয়ে গেছে। নূপুরের কথা শুনে মারুফ মাহিমকে ধাক্কা মারল। সাথে সাথেই মাহিমের হুঁশ এলো। কিরে, ধাক্কা দিলি কেন? এমনি তোকে ভাবনা জগৎ থেকে ফিরিয়ে আনার জন্য। মানে? সে কিছু না। সে যদি মাহিমের কাছে ফিরে আসলো। আজ আর ক্লাস করতে হবে না, সোজা বাসে যাও। আর তোমরাও যাও। আর যাবার সময় ওরে মেডিসিন কিনে দিও। সে যদি চোখ রাঙিয়ে বলো, ঠিক আছে বোন, মনে থাকবে। তুই এত অধিকার দেখাচ্ছিস যে। তেমন কিছু না, তোরা যা তো। এটা বলে সে জ্যোতির সাথে আর নূপুরকে নিয়ে চলে গেল। মামা তোর জীবনে ভালোবাসা চলে আসছে। এই যে সেজুতি, তোর দেখে নিস। এখন বাসায় যাওয়া যাক। এটা বলে 5 জন ভার্সিটি থেকে বেরিয়ে গেল। আবির, এদের কিছু না করলে তোর তো অবস্থা খারাপ হয়ে যাবে। বিশেষ করে সে যদি তোর থেকে হারিয়ে যাবে। এই আবির সেটা কখনোই হতে দেবে না। খুব তাড়াতাড়ি এদের ব্যবস্থা করব, বিশেষ করে ওই ইনোসেন্ট মাহিমকে। শুধু সঠিক সময়ের অপেক্ষায়। যা করার তাড়াতাড়ি করবি, না হলে বুঝতেই তো পারছিস। চল এখন ক্লাসে। দেখতে দেখতে কয়েকটা দিন কেটে গেল। নাফিস আর মাহিম হাঁটতে হাঁটতে বাজার করে বাসায় ফিরছিল আর বিভিন্ন গল্প করছিল। তখনই তাদের সামনে একটা গাড়ি থেকে মুখোশধারী কয়েকটা লোক নেমে আসলো। আর কোনো কথা না বলেই মাহিম আর নাফিসকে জোর করে বন্দুক দেখে গাড়িতে তুলল। কারা আপনারা? আর আমাদের কোথায় নিয়ে যাচ্ছেন? বেশি কথা বলিস না, শুধু এটা শুনে রাখ, আমাদের বস তোকে তুলে নিয়ে যেতে বলেছে। কিন্তু আমাদের দোষ কোথায়? সেটা তুই বসকে গিয়ে জিজ্ঞেস করিস, এখন বক বক করিস না। নাফিস, আমার খুব ভয় করছে। এরা নিয়ে গিয়ে আমাদের মেরে ফেলবে না তো? আরে ভয় পাস না, দেখি কি হয়। একসময় গাড়ি থেকে পূর্ণ বাড়ির সামনে থামলো। দুজনকে ধরে গাড়ি থেকে নেমে তাদের ভিতরে নিয়ে গেল। বস আপনার কথা মতো ধরে এনেছি, কিন্তু এটার সাথে আরেকজন ছিল, তাকেও ধরে এনেছি। ভালো করছিস, কিন্তু সাথে এটা কাকে নিয়ে এসেছিস? মুখটি একটু আলোর কাছে নে। লোকটির কথা শুনে দুজনকে আলোর কাছে নিয়ে আসলো। দুজনে মুখ দেখে সাথে সাথে লোকটা ভয় পেয়ে গেল। দ্রুত এসে নিজের লোকেদের চর বসিয়ে দিল। সরি ভাই, বুঝতে পারিনি যে এরা আপনাকে তুলে নিয়ে আসবে। কিছু মনে করবেন না, ছোট আমরা, ভুল মনে করে ক্ষমা করে দিন। লোকটি নাফিসের সামনে বসে পড়ল। এটা দেখে মাহিম সহ লোকটির লোক অবাক হয়ে গেল। তারা ভেবে অবাক হচ্ছে তাদের বস কানকাটা আলম, সে অন্য কারোর কাছে মাথা নত করে আছে। ভাই কে ও যে ওর সামনে বসে আছে মাথা নত করে? সাধারণ একটা ছেলে। কানকাটা আলম এই কথা শুনে আবার নিজের লোককে চর মারল আর বলল, সাধারণ কাকে বলছিস? কে জানিস? জানলে প্যান্ট ভিজিয়ে দিবি। কে সে? সে হলো রকস্টার MK এর সব থেকে কাছের মানুষ বলতে পারিস, যার কথা মতো আমার মতো মাফিয়া চলে। সে আর কেউ না, MK এর ডান হাত NK। এই পরিচয় দেওয়ার সাথে সাথেই সবে হাঁটু গেড়ে বসে পড়ল। মাহিম তো দেখে অবাক হয়ে যাচ্ছে আর নাফিসের দিকে ভীতু চোখে তাকিয়ে আছে। নাফিস বলল, মাহিম আর নাফিসকে কিছু লোক ধরে এনেছিল, মূলত মাহিমকে ধরে আনবে, কিন্তু সাথে নাফিস থাকায় তাকেও ধরে আনছে। যাদের বস ধরে আনছে সে নাফিসকে দেখে বস বলে সম্বোধন করে আর হাঁটু গেড়ে বসে পড়ে। আমাকে মাফ করে দিন এনকে। ক্ষমা? তুই দুটা ভুল করেছিস। এক, অন্যায় কাজ করা আর আমাদের তুলে নিয়ে আসা। দ্বিতীয় হলো আমার পরিচয় সবার সামনে তুলে ধরা। বস আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দিন প্লিজ। এমন ভুল আর কখনো হবে না। আবার হাত খুলে দে। এখনই দিচ্ছি। আলম তাড়াতাড়ি করে ওঠে নাফিসের হাতের বাঁধন খুলে দিল। মাহিম তো অবাক হয়ে নাফিসের দিকে তাকিয়ে আছে। এটা দেখে নাফিস মুচকি হাসলো। সবাই নাফিসের কাছে মাপ চাইতে লাগলো। তোদের মাফ করতে পারি, তবে একটা কথা। জি বস বলুন। তোরা আমাদের তুলে আনছিস কেন? বস আপনাকে নয়, ওই যে আপনার পাশে যে আছে তাকে তুলে আনার কথা ছিল। কি আমাকে? কিন্তু কেন? কারণ মাফিয়া ডেভিড এই কাজ করতে বলেছিল। কোন কারণ? সেটা জানি না। ঠিক আছে, এখন আপাতত তুই আমাদের যেখান থেকে আনছিস সেখানে রেখা। আচ্ছা বস, এখনই ব্যবস্থা করছি। আর একটা কথা, তোদের ছেড়ে দিলাম, কিন্তু আমার পরিচয় যদি লিক হয় তাহলে তোদের খবর আছে। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। মাহিম আর নাফিসকে তাদের বাসার কিছুটা আগে গাড়ি এসে নামিয়ে দিয়ে গেল। ভাই, তুই এত বড় মাপের হয়ে এই সাধারণ বেশে কেন থাকিস? শালা ভীতু, আমাকে দেখে আগে ভয় পাওয়া বাদ দে। আমি বাঘ নই। তাছাড়া
তুই আমার বন্ধু, তোকে কিছু বলবো না। তবুও যদি কোনো সময় ভুল করে বসি তখন তো আপনি আমাকে গুলি করে মেরে দেন। ধুর হাদা, আর তুই যদি আগের মতো ব্যবহার না করিস তাহলে খবর আছে। আর কাউকে আমার ব্যাপারে বলবি না। তাছাড়া এই বেশি থাকা আমার কাছে ভালো লাগে, এই জন্য এখন চুপ করে যা আর ভেতরে ঢুক। দুজন বাসার ভিতরে প্রবেশ করলো, সাথে সাথে মারুফ বলে উঠল, কি রে, তোরা কি পুরা বাজার তুলে আনছিস? আরে না, এমনি একটু লেট হয়ে গেল। 19/1/2023। সবাই ভার্সিটিতে গেছে, কিন্তু মাহিম আজ ভার্সিটিতে যায়নি, পেটে ব্যথা বলে। সবাই ভার্সিটিতে যাবার পর মাহিম বাসা থেকে কোথাও বেরিয়ে গেল। ঢাকা মেট্রো রেল বিশ্বের সবচেয়ে বড় মেগা রেল সিস্টেমের মাঝে এটি একটি। এটি বাংলাদেশের সবচেয়ে বড় রেল সিস্টেম। ঢাকা শহরের পরিবেশ এর জন্য খুবই উপকারে আসছে, কারণ সবাই খুব দ্রুত নিজেদের কর্মস্থানে পৌঁছাতে পেরেছে, আবার জ্যাম থেকে অনেকটাই রক্ষা পাচ্ছে। শাহবাগ স্টেশন, ট্রেন থেমে আছে, অনেক যাত্রী উঠছে। এই ভিড়ের মাঝেও এক বৃদ্ধ লাঠি হাতে নিয়ে ঠুকঠুক করে উঠতে উঠতে ট্রেনের ভিতর প্রবেশ করলো। যাত্রী উঠে পড়লে ট্রেন ছেড়ে দিল। বিদ্যুতের চলার কারণে এটি শব্দহীন। এক স্টেশন পার হবার পর বৃদ্ধ লোকটি বাথরুমে গেল, তারপর নিজের চশমা, দাড়ি, গফ সব খুলে ফেলল, আর বেরিয়ে আসলো একটি যুবকের চেহারা। সে আয়নায় নিজের চেহারা দেখে বলল, এই রূপে ভালো লাগতেছিল আমাকে। রকস্টার এমকে সব পারে। তারপর ছেলেটি নিজের হুডি আর ফিনিক্স মাস্ক পরে নিল, বেরিয়ে আসলো বাথরুম থেকে। বয়েস। ছেলেটির এই কথা শোনার সাথে সাথে কয়েকজন নিজের বন্দুক নিয়ে উঠে দাঁড়ালো আর সবার দিকে তাক করলো। হঠাৎ এমন হওয়াতে সবাই চিৎকার চেঁচামেচি করতে লাগলো। হুশ, একদম চিৎকার চেঁচামেচি নয়। পলিউশন আমার একদম ভালো লাগে না। কে তোমরা, আর আমাদের এভাবে আটক করলে কেন? এদের বন্দুকটা আমাদের বলো। চুপ। এমকে ধমক দিয়ে বলল। সবাই কেঁপে কেঁপে উঠল। ধমক দেওয়ার পর আবার চিৎকার করতে লাগলো। এবার এমকে ওদের মাঝ থেকে একজনকে নিয়ে বুকে গুলি করে দিল, সাথে সাথে সে ডেথ। এমন কাজ দেখে সবাই একদম চুপ হয়ে গেল। এই তো একদম ঠান্ডা পরিবেশ, এটা খুব ভালো লাগে। এই আমাকে ফোন দে। এমকের কথা শুনে তার একজন লোক একটা ফোন এগিয়ে, তারপর খুব আয়েশ করে বসে একটা নাম্বার তুলে ডায়াল করলো। ট্রেন এক স্টেশন না থেমে চলে গেল। এটা দেখে স্টেশনে সবাই অবাক হয়ে গেল। কেউ কেউ কমপ্লেন করলো। এমকে ফোন দেওয়ার সাথে সাথে অপর পাশ থেকে ফোন রিসিভ হলো। হ্যালো মিস্টার কামরুল সাহেব, কেমন আছেন? কে আপনি? আমি কে? আমি কে জানতে হবে না, শুধু এইটুকু শুনে রাখ, আমার কথা না শুনলে তোর বিপদ হবে। কে রে তুই যে তোর কথা শুনতে হবে? কুল কুল, এত উত্তেজিত হবি না। কে তুই, আর আমাকে থ্রেট দিস? জানিস আমি কে? হ্যাঁ জানি তো, তুই হলি কুখ্যাত অপরাধী, ড্রাগ ব্যবসায়ী, আর কত কি। তাছাড়া তুই এমপি। কে রে তুই? আমি মেট্রো ট্রেন হাইজ্যাক করেছি। কি বলছি সবর কর। তুই ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টেশনের আগে আমার দেওয়া অ্যাকাউন্টে যদি 100 কোটি টাকা ট্রান্সফার না করিস তাহলে এই মেট্রো রেল উড়িয়ে দেব। সে দিগ্গা আমার কি, তোর টাকা দিতে যাব কেন? কামরুল, তুই হয়তো ভুলে গেছিস সামনে বছর নির্বাচন। এখন যদি এই ঘটনা ঘটে তাহলে তোর কি হবে ভাব। এটা বলে এমকে একটা গুলি ফায়ার করলো, সাথে সাথে সবাই চিৎকার করে উঠল। কামরুল বুঝতে পেরে বলে উঠল, এই এই কাউকে কিছু করবি না, আমি এক্ষুনি টাকা ট্রান্সফার করছি, তবুও কাউকে কিছু করিস না। সেটা তোর উপর নির্ভর করছে। এটা বলে ফোন কেটে দিল। কামরুল চিন্তায় পড়ে গেল, এত টাকা দিতে হবে। তাড়াতাড়ি এসপির কাছে ফোন দিল আর সব খুলে বলল। আপনি তাকে টাকা দেওয়ার ব্যবস্থা করেন, আমি ওইদিকে দেখছি, আর যেই অ্যাকাউন্ট নাম্বার দিয়েছে আমার কাছে দিন। ওকে। তারপর এসপির কাছে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে এমকে 100 কোটি টাকা ট্রান্সফার করতে লাগলো। বস, টাকা ট্রান্সফার হচ্ছে। গুড, এখন আমাদের কাছে থাকা সব অ্যাকাউন্টে টাকা সমান করে ট্রান্সফার করে দিও। ঠিক আছে বস। কামরুলের অ্যাকাউন্ট থেকে টাকা আসার সাথে সাথে কয়েক হাজার মোবাইল নাম্বার টাকা পাঠিয়ে দিল। স্যার, অ্যাকাউন্টে হ্যাক করা যাচ্ছে, আর টাকাগুলো সে অ্যাকাউন্ট থেকে অনেকে ফোনে ট্রান্সফার হয়ে গেছে। কি? জি স্যার। ঠিক আছে, সবাই পরে স্টেশনে চলো। তোমার টাকা পাঠিয়ে দিয়েছি, হ্যাঁ, এখন কাউকে কিছু করো না। ওরে সাধারণ জনগণের প্রতি এমপির কি দয়া!
রকস্টার এমকে কথা দিলে কথা রাখে। কি 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 পরিচয় পেয়ে কামরুল তুতলাতে লাগলো। এমকে ফোন রেখে দিল। সবাই রেডি হয়ে নাও, পরের স্টেশনে নামতে হবে। আর ওদেরকেও জানিয়ে দাও যারা ইঞ্জিন রুমে আছে। ওকে। সবাই নিজেদের মতো প্রস্তুত হয়ে নিল। গায়েস, বিরক্ত করার জন্য সরি। এমকে কখনো নিরীহ কাউকে মারেনি, আর না মারবে। যাকে গুলি করেছিল সে উঠে দাঁড়ালো, আর পরিচয় পাবার সাথে সাথেই সবাই বুঝতে পারলো তাদের কিছু করতো না, কারণ কম বেশি সবাই জানে এমকে অসহায়দের সাহায্য করে আর সে কেমন। গাড়ি থামলে সবাই নামতে লাগলো। এমকে আবার বৃদ্ধা সেজে ট্রেন থেকে নামলো। পুলিশ এসে এত জনগণের মাঝে কাকে ধরবে কাকে খুঁজবে, এমকের কথা মতো সবাই দৌড়াতে লাগলো। আর এই সুযোগে এমকে তার লোক সরে আসলো আর সেই জায়গা থেকে চলে আসলো। তারপর ব্রেকিং নিউজ, ঢাকা মেট্রো রেলে এক রকস্টার হাইজ্যাক করেছিল। সে 100 কোটি টাকা লুট করেছে এমপির কাছ থেকে। আর জানতে পেরেছি সেই টাকাগুলো গরিবের মাঝে বিলিয়ে দিয়েছে। আর মেট্রো স্টেশনের পুলিশ ঘিরে ধরলে তাকে খুঁজে পাওয়া যায়নি, জনগণের মাঝে মিলিয়ে গিয়েছে। বাকি খবর জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। বাহ, কি করছে রে! 100 কোটি টাকা! এত টাকা নিয়ে গরিবদের দিয়েছে, ভালো হয়েছে। ওই এমপি অনেক টাকা ইনকাম করেছিল। আর কালো টাকা সব তুই জানলি কেমনে? ওই জেনেছি আর কি। সে যদি তুতলিয়ে পড়ল। কেমনে? আর তুই তোত্তাচ্ছিস কেন? আরে আমার বাবা বলছে। ও আচ্ছা। দেখতে দেখতে 1 মাস পেরিয়ে গেল। এই 1 মাসে সারা দেশে রকস্টার এমকের কথা ছড়িয়ে পড়েছে। প্রশাসন অনেক খোঁজার চেষ্টা করছে, কিন্তু পারেনি। শোন সবাই, বাংলাদেশের রকস্টার আবার ফিরে এসেছে। তাই তোরা সাবধানে কাজ করবে। ঠিক আছে, কিন্তু তার চোখের আড়ালে এই কাজ কিভাবে করব? সাধারণ মানুষের বেশি করবে। ডেভিড কথা বলতেছিল, তখনই একজন দৌড়াতে দৌড়াতে সেই জায়গায় প্রবেশ করলো যার গায়ে রক্ত লেগে আছে। দৌড়ে সে ডেভিডের সামনে পড়ল। এই নয়ন, কি হয়েছে তোর? আর তোর এই অবস্থা কেন? বস, রকস্টার। রকস্টার কে? রকস্টার তো সব শেষ করে দিছে আমাদের। কি হয়েছে সেটা বল। বস, আপনার সব গোডাউনে আগুন লাগিয়ে দিছে। আমরা থেকে রুখতে গেলে সবাইকে মারছে। আমি কোনো রকমে আপনাকে খবর দেওয়ার জন্য পালিয়ে আসছি। না, এটা হতেই পারে না। আমার তিলে তিলে গড়া পাপের সাম্রাজ্য এইভাবে শেষ হতে পারে না। আমি তোকে ছাড়বো না। যেভাবে হোক তোকে মেরে প্রতিশোধ নিব। না হয় আমার নাম ডেভিড নয়। বস, এই রকস্টার হলো আপনার কাছের মানুষ। সে হলো... আর কিছু বলতে পারলো না। দূর থেকে একটা গুলি এসে তার বুকে লাগলো, আর সাথে সাথেই সে মারা গেল। এই কে গুলি করলি? যা ওর গিয়ে ধরে নিয়ে বাইরে বাইরে দাঁড়িয়ে। ডেভিডের কথা শুনে গুলি করা ব্যক্তিকে ধরতে গেল, কিন্তু পারল না। বাইরে গিয়ে কাউকে পেল না। ডেভিড নয়নকে ডাকতে লাগলো, কিন্তু তার কোনো সারা শব্দ নেই। তখন বুঝলো নয়ন মারা গেছে। রাগে ডেভিড নিজের বন্দুক দিয়ে নয়নের বুক ঝাঁঝরা করে দিল। শালা, মরার আগেও আমাকে খবরটা সঠিক দিতে পারলি না। এটা কিভাবে সম্ভব বাবা? রকস্টার নামে কেউ একজন তোমার সব টাকা নিয়ে নিল, আর তুমি কিছু করতে পারলে না? কিভাবে করব? রকস্টার আমার ধরাছোঁয়ার বাইরে। তার আন্ডারে কত শত মাফিয়ার ক্রু আছে, যারা আমাদের পিষে ফেলতেও সময় লাগবে না। ঠিক আছে, তুমি চুপ করে থাকতে পারো, কিন্তু আমি চুপ থাকবো না। এই রকস্টারকে যদি আমি পাই না, তাহলে দেখে নিও, টাকা উসুল তো করবই, সাথে কঠিন মৃত্যু দেব। আবির যাত্রার সাথে লাগতে যাস না, সমস্যা হবে। সে যাই হোক, আমি এটার শেষ দেখে ছাড়বো। আর সাহায্য করবে মাফিয়া কিং ডেভিড। ঠিক আছে, তোর যেটা ইচ্ছে কর, কিন্তু খুব সাবধানে। এটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। ভার্সিটিতে প্রতিদিনের মতো আজও সবাই এসেছে, কিন্তু সেজুথি আর বাকি ফ্রেন্ডরা, মানে আগে সেজুথির যারা বন্ধু ছিল তারা। মাহিমরা আড্ডা দিতেছিল, তখনই সেজুথি আসলো। সেজুথি আজ খুব সুন্দর করে সেজে এসেছে। নীল কালারের শাড়ি, চোখে গাঢ় কাজল, লম্বা চুলে বেলি ফুলের মালা। কিরে মামা, তোর না হওয়া যে আজকে খুব সুন্দর করে সেজে এসেছে। আমার আবার গার্লফ্রেন্ড কোথা থেকে আসবে? কেন, তোমার ওই যে সেজুতি? তোর কি বলিস? ও আমার জিএফ হতে যাবে কেন? জাস্ট বন্ধু। ওলে ওলে, তুমি তলে তলে যে পছন্দ করো আর আমরা বললেই দোষ। ভালোবাসার কথা বলে দে, না হলে তোর পাখি আবার আবির নিয়ে উড়ে যাবে। সর, সে কত বড় লোক আর আমি কোথায়? ওর সাথে আমার যাবে না। এরই মাঝে ওরা 3 জন মাহিমের কাছে চলে আসলো। কি রে, তোরা কি কথা বলছিস? এই তো এমনি গল্প করছি, কিন্তু
তুই এত সুন্দর করে সেজে আসছিস কেন? তোকে কিন্তু অনেক সুন্দর লাগছে। এদের কথা শুনে মাহিম এক পলক সে জ্যোতির দিকে তাকিয়ে আবার নিজের মতো বইয়ে মুখ গুজল। ধন্যবাদ, কিন্তু যার জন্য সেজে আসলাম সেই তো তাকিয়েই দেখছে না। কার জন্য সেজে এসেছিলে? তোর বয়ফ্রেন্ডের জন্য নাকি? এখনো হয়নি, কিন্তু খুব তাড়াতাড়ি হবে। বলিস কি? কে সে? আছে আছে, তোরা তাকে চিনিসও। কে হতে পারে যে সেজুতি তাকে ভালোবাসে? মাহিম মনে মনে বলল। মাহিম, কি পড়ছিস? আমাকে কেমন লাগছে? ভালো। শালা, ওর জন্য সেজে আসলাম আর ওই শুধু ভালোই বলছে। সেজুতি মনে মনে বলল। তোর বয়ফ্রেন্ড কয়? ওয়েট, দেখাচ্ছি। সেজুতি মাহিমের কাছে গেল আর বই কেড়ে নিয়ে নূপুর ওর হাতে ধরিয়ে দিল। এরপর মাহিমকে দাঁড় করালো। এটা আমার বয়ফ্রেন্ড। কি? সবাই চিৎকার করে বলে উঠল। আর মাহিম তো অবাক হয়ে সেজুতির মুখের দিকে তাকিয়ে আছে। সেজুতি এই কথা বলাতে সে খুব অবাক হয়েছে। কি হলো, তোরা চিৎকার করছিস কেন? না মানে মাহিম তোর বয়ফ্রেন্ড হলো কিভাবে? হয়নি তো, কিন্তু হবে। এই বলে সেজুতি নিজের পাশ থেকে একটা গোলাপ ফুল বের করে মাহিমের সামনে বসে পড়ল। চারপাশে সবাই অবাক। আই লাভ ইউ মাহিম, আমি তোমাকে ভালোবাসি। মাহিম আবুল হয়ে তাকিয়ে আছে। সেজুতির চিৎকার করার কথা শুনে সবাই তাদের দিকে তাকালো। কি হলো, ফুল নাও আর রিপ্লাই দাও। না মানে তুমি কি বলছো? গাধা, কি বলছি বুঝছো না? আমি কি হিন্দিতে বলেছি? না মানে আপনার আর আমার মাঝে এইসব যায় না। কেমনে যায় না? আপনি কোথায় বিজনেসম্যানের মেয়ে আর আমি সাধারণ চাষার ছেলে। মাহিন অ্যাকসেপ্ট করে নে, কামান। মারুফের কথা শুনে সবাই হ্যাঁ বলতে লাগলো। মাহিম সেজুতির দিক বিবেচনা করে ফুলটি হাতে নিল। সেজুতি উঠে দাঁড়ালো। এবার রিপ্লাই দাও। আপনি যেটা চাচ্ছেন সেটা সম্ভব নয়, এটা কোনোভাবেই হয় না। এসব আমি জানি না, আমি শুধু উত্তর জানতে চাই। এই তোরা একে বোঝা, তার সাথে আমার যায় না। কেন চায় না? তুই একবার হ্যাঁ বলে দেখ। তোরা বুঝবি না। দেখো সেজুতি, আমি তোমাকে ভালোবাসতে পারবো না। এটা বলে মাহিম সেজুতির কথা বলতে না দিয়ে চলে গেল। সেজুতি কান্না করছে, চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। তুই কান্না করিস না। তো কি করব? আমি যে ওরে প্রচণ্ড ভালোবাসি, কিন্তু ও সেটা বুঝতেই চায় না। আর কান্না থামা, মাহিনও তোকে ভালোবাসে কিন্তু প্রকাশ করতে চায়নি। তাহলে এমন করলো কেন? সে গরিব আর তুই বড়লোক তাই। ও আচ্ছা, ঠিক আছে, কাল বেটা আসুক, তারপর দেখাবো। এটা বলে সেজুতি চোখ মুছে ফেলল। এত সময় আবির দাঁড়িয়ে সব দেখতেছিল। এই সময় এসব দেখে সে প্রচণ্ড রেগে গেল। মাহিম, তোকে আমি ছাড়বো না, তোর মরার সময় চলে আসছে। রেগে এটা বলে ভার্সিটি থেকে বেরিয়ে গেল। মাহিম আর মারুফ সাথে নাফিস তিনজন কাজ থেকে একসাথে ফিরছে। সন্ধ্যা পেরিয়ে রাত হয়েছে কেবল। তিনজন গল্প করতে করতে আসছে। তখনই তাদেরকে চারপাশ থেকে গাড়ি ঘিরে ধরলো। তিনজন কিছু করার আগে গাড়ি থেকে রাইফেল হাতে করে বেরিয়ে আসলো মুখোশধারী লোক। একদম চালাকি করবি না, করলে মাথার খুলি উড়িয়ে দিব। কারা তোমরা আর আমাদের দৌড়ছো কেন? তোদের না, শুধু এই ছেলেটারে লাগবে আমাদেরকে। লোকগুলো মাহিমকে উদ্দেশ্য করে বলল। আমাকে কেন? আমি তো কোনো ভুল করি নাই। অনেক বড় ভুল করেছিস, যেটা আমাদের বসের কাছে গেলেই বুঝতে পারবি। ভাই তোরা আমাকে বাঁচা, আমি এত তাড়াতাড়ি মরতে চাই না। আমরা থাকতে আমার বন্ধুকে আপনারা নিয়ে যেতে পারবেন না। ভাই এদের তিনটিকেও নিয়ে নেই সাথে। ভালো বলছিস। কথা বলে তিনজনকে গাড়িতে বসিয়ে নিয়ে গেল চোখ বেঁধে। কিরে রাজু, এত রাত হতে চললো আর ওরা এখনো ফিরলো না তো? আমিও তো বুঝছি না, অন্যদিন তো আমাদের আগেই চলে আসে। ওদের আবার কিছু হলো না তো? ও ফোন বন্ধ বলছে, তাও তিনজনের একসাথে। হয়তো, চল আমরা গিয়ে দেখি। ঠিক আছে চল। দুই বাসায় তালা মেরে বেরিয়ে পড়লো খুঁজতে। রাজু, তুই থানায় গিয়ে একটু জানিয়ে আয়, আর আমি ওদের রেস্টুরেন্টে যাচ্ছি। তুই থানায় গিয়ে মাহিমের কাজের জায়গায় যাস। ঠিক আছে। রাজু চলে গেল। আনিয়াম ফোন বের করে কাউকে ফোন করলো। হ্যালো, আমি তোকে যে নাম্বার দিচ্ছি সেগুলো লোকেশন বল তাড়াতাড়ি। ঠিক আছে ভাই। নিয়াম একজনকে তিনজনের নাম্বার দিল। কিছু সময় পর অপর পাশের ব্যক্তি বলল, ভাই এটার লোকেশন এই জায়গায় বলছে। ঠিক আছে, এখন রাখছি। রাজু থানায় গিয়ে একটা জিডি করে রাখলো।
তারপর থানা থেকে বেরিয়ে সে জ্যোতিকে ফোন করলো। সে জ্যোতি নিজের রুমে বসে মাহিমের কথা ভাবতেছিল। হ্যালো, রাজু বলছি। হ্যাঁ বল। মাহিমকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কি? কখন থেকে? আর আমাকে এখন বলছিস কেন? সন্ধ্যার সময় থেকে। তুই এখন কোথায় যাচ্ছিস? আমি থানায় ছিলাম, এখন নাফিসের কাজে জায়গায় যাচ্ছি। ঠিক আছে, তুই অপেক্ষা কর, আমিও আসছি। সে জ্যোতি ফোন কেটে দ্রুত বাসা থেকে বেরিয়ে গেল। তিনজনকে বেঁধে রাখা হয়েছে পিলারের সাথে। মাহিমকে খুব মারছে, মুখ থেকে রক্ত পড়ছে, প্রায় অসচেতন অবস্থা। মারুফ আর নাফিস অনেক চেষ্টা করছে কিন্তু সফল হয়নি। একসময় সেই রুম আবির প্রবেশ করলো। আবিরকে দেখে মারুফ চিৎকার করে বলল, তাহলে এই সব কিছুর পিছনে তুই? হ্যাঁ আমি। ওরে কেন মারছিস? কারণ ও আমার ভালোবাসার মানুষটির দিকে নজর দিয়েছে। ভাই, আমি তো ওরে ভালোবাসার কথা বলিনি, সে যদি নিজে বলছে। মাহিম কোনো রকম বলে উঠল, সেটা যাই হোক, ও আসার পর থেকে সে যদি আমার কাছ থেকে সরে যাচ্ছে, তাই আজ ওকে দুনিয়া থেকে বিদায় করে দেব। প্লিজ আবির, ওকে ছেড়ে দে। হ্যাঁ, আমরা ওরে এখান থেকে চলে যেতে বলবো। সেটা সম্ভব না, ও বেঁচে থাকতে সে যদি আমার না। এই, কে বন্দুক দে তো। আবিরের কথা শুনে একজন বন্দুক এনে দিল। আবির মাহিমের দিকে বন্দুক তাক করে ধরল। মরার জন্য রেডি তো? প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি এত তাড়াতাড়ি মরতে চাই না। সেটা সম্ভব না। এটা বলে বন্দুক লোড করলো। মাহিমের যদি কিছু হয় তাহলে তোরে জ্যান্ত পুঁতে ফেলবো বলতে দিলাম। ওরে বন্ধুত্ব, ঠিক আছে, দেখা যাবে। এটা বলে আবির যেই বন্দুক দিয়ে গুলি করতে যাবে তখনই গুলির শব্দ হলো। মাহিম ভয়ে চোখ বন্ধ করে নিল। না। মাহিম চিৎকার করে উঠল, কিন্তু যখন দেখলো তার কিছু হয়নি, চোখ খুলে দেখলো আবিরের হাত থেকে বন্দুক পড়ে গেছে আর তার পিছনে ও চারপাশে লোক দাঁড়িয়ে আছে। আবির, ওদের মারার চেষ্টা করিস না। বস, আপনি এখানে? আসলাম, ওদের কেন ধরে আনছিস? বস, ওরা আমার ভালোবাসার মানুষটির দিকে নজর দিয়েছে। দেখ, আমার সাথে মিথ্যা বলিস না। এই ডেভিড তার লোকদের সব খোঁজ রাখে, আর এইটাও জানে তুই যাকে পছন্দ করিস সে নিজে থাকতেও ওই ছেলেটাকে প্রপোজ করেছে। কিন্তু বস। কোনো কিন্তু নয়, তুমি হয়তো ভুলে গেছো এই ডেভিড একবার যা বলে সেটাই হয়, তাই ওদের ছেড়ে দাও। এক অপরিচিত লোক এসে মাহিমকে বাঁচাবে সেটা ভাবতে পারেনি। নাফিস আর মার্ক তো অবাক ছেলেটির কথা শুনে। বস, এটা আমার পার্সোনাল ব্যাপার। আমি যেটা বলছি সেটাই করো, না হলে খুব খারাপ হবে। ঠিক আছে বস। এরপর আবির ওদের ছেড়ে দিতে বলল। আবিরের কথা শুনে তার লোকজন ওদের ছেড়ে দিল। আবির গিয়ে মাহিমকে ধরল আর কানে কানে বলল, এবারের মতো বেঁচে গেলি, পরের বার আর ছাড়বো না। আর যদি সে জ্যোতির কানে এই সব চাই তাহলে খবর আছে। এটা বলে মারুফের কাঁধে হাত দিল। এই ভুল যেন আর না হয় আবির, এখন আমি যাচ্ছি, আর কাজগুলো ভালো করে করো। ঠিক আছে বস। অপরিচিত লোকটি নিজের লোকেদের সাথে নিয়ে চলে গেল। কে সে সেটা কেউ বুঝতে পারল না, শুধু নামটাই জানতে পারল। ডেভিড মাহিমের শরীর থেকে রক্ত ঝরানোর জন্য একসময় অজ্ঞান হয়ে গেল। দুজন ধরে বাসায় নিয়ে আসলো। অনেক সময় থাকার পর সেখানে রাজু সে জ্যোতি আসলো। এসে মাহিমের এই অবস্থা দেখে সে জ্যোতি তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে মাহিমের কাছে আসলো। মাহিমের কি হয়েছে? এর এমন অবস্থা হলো কিভাবে? যেটা হয়েছে সব আপনার জন্য হয়েছে। কি বলিস তোরা? হ্যাঁ। কি হয়েছে সব খুলে বলবি তো? কিছু শুনতে হবে না রাজু, তুই তাড়াতাড়ি গাড়িটাকে হসপিটালে নিয়ে চল। এটা বলে মারুফ মাহিমকে সেজুতির গাড়িতে বসিয়ে দিল। সেজুতি কান্না থামিয়ে গাড়ি নিয়ে হসপিটালে নিয়ে এলো। ডাক্তার ড্রেসিং করিয়ে ঘুমের ওষুধ দিল। তেমন কিছু হয়নি, রক্ত বের হয়েছে তাই অজ্ঞান হয়ে গিয়েছিল, এখন ঘুমিয়ে আছে। ঠিক আছে ডক্টর। ওর কখন জ্ঞান ফিরবে? কাল সকালে। ডাক্তার কথা বলে চলে গেল। কিছু সময় পর দৌড়াতে দৌড়াতে নিয়াম আসলো। কিরে, মাহিমের এখন কি অবস্থা? এখন ঠিক আছে, রক্ত চলছে আর ঘুমিয়ে আছে। সব দোষ সেজুতির। আমি কি করছি? তুই ভালোবাসার কথা বলছিস, এজন্য তোর কোনো প্রেমিক ধরে নিয়ে গিয়ে মারছে। চিনিস তোরা? মারুফ নাফিসের দিকে তাকিয়ে বলল, না চিনি না। ও আচ্ছা। তুই বাসায় যা, আমরা এখানে আছি। আমিও থাকবো, আর তোরা বেশি কথা বলবি না বাসায় যাওয়ার জন্য। ঠিক আছে, কিন্তু এখন কান্না থামা, আপনার এখন সে ঠিক আছে। কি মারছে? তোরা দুইজন কি করছিলি? হ্যাঁ, আমাদের তো বেঁধে রাখছিল, তো কি করতাম।
সেজুতি ডাক দেখে অন্য সাইডে গিয়ে বসলো আর নীরবে কান্না করতে লাগলো। মাহিম, আজ তো তুই আবার বসের জন্য বেঁচে গেলি, কিন্তু পরের বার আর বাঁচবি না। আমার সেজুতির সাথে দেখলে হয়, কিন্তু একটা জিনিস খুব ভাবাচ্ছে, এদের ধরে নিয়ে আসার সাথে বসের কি সম্পর্ক? আবির হাজার চিন্তা নিয়ে নিজের বাসায় ফিরল। দেখতে দেখতে কয়েকদিন কেটে গেল। মাহিম এখন পুরো সুস্থ। সেজুতি মাঝে মাঝে নিজের হাতে রান্না করে খাবার নিয়ে আসছে, মাহিমকে খুব যত্ন করছে। এইগুলো দেখে মাহিমের বন্ধুরা সেজুতিকে সুযোগ করে দিয়েছে, মাহিমের পাশে থাকা সুযোগ করে দিয়েছে। মাহিম এই কয়েকদিনে সেজুতিকে অনেক ভালোবেসে ফেলেছে। সবাই ঘুমিয়ে আছে, তখনই মাহিম খেয়াল করলো পাশে বিছানা থেকে নিয়াম উঠে যাচ্ছে। মাহিম কিছু বুঝতে পারল না। নিয়াম বেরিয়ে যাবার সাথে সাথেই মাহিম তার পিছু নিল। নিয়াম বাসা থেকে বের হলে একটা গাড়ি এসে থামলো আর সেটাই উঠে চলে গেল। এত রাতে নিয়াম কোথায় যাচ্ছে? আমি কি বাকিদের ডাকবো? মাহিম কিছু চিন্তা করে পাশের রাজুর কাজের বাইক নিয়ে নিয়ামের গাড়ির পিছু নিতে লাগলো। আধা ঘন্টা পর নিয়ামের গাড়ি একটা পুরনো বাড়িতে আসলো, কিন্তু গাড়ি থেকে নিয়াম বের হলো, কিন্তু অন্য একটা পোশাক পরে। গাড়ি থেকে নেমে একটা মাস্ক পরে নিল, তারপর হেঁটে বাড়ির ভিতর গেল। তাকে দেখে সবাই স্যালুট করতে লাগলো। নিয়ামকে তাকে সবাই সালাম করছে কেন? না, এটার রহস্য আমাকে জানতে হবে। মাহিম চারপাশে তাকিয়ে দেখলো ভিতরে যাবার কোনো রাস্তা নেই। সে বাড়ির চারপাশে ঘুরে দেখলো, একটা ভাঙ্গা জায়গা দেখে সেই দিক দিয়ে প্রবেশ করলো। পাশে জানালা ছিল, সেটা দিয়ে দেখতে লাগলো। তোদের ড্রাগ সাপ্লাই কেন হচ্ছে না? ভাই, সব জায়গায় ঠিক আছে, রকস্টার বাধা দিচ্ছে। রকস্টার কে? সেটা জানি না। আচ্ছা, সমস্যা নাই, আপাতত সকল কলেজে ভার্সিটিতে ছড়িয়ে দে ড্রাগস, বাকিটা আমি দেখছি। ঠিক আছে। নিয়াম এইসব খারাপ কাজের লিডার ভাবতে পারছি না, আমাকে এই কথা সবাইকে জানাতে হবে। এটা বলে মাহিম দ্রুত সেখান থেকে বাইক নিয়ে চলে গেল। বস, এই বাড়ি থেকে একজন বেরিয়ে গেল। আমার মনে হয় সে আপনাদের কথা শুনছে। তাহলে তোরা কি গরুর ঘাস কাটছিলে? বস, সে ভাঙা জায়গা দিয়ে আসছিল। অপদার্থ দল নিয়ে কাজ করবো। এটা বলে নিয়াম দ্রুত বেরিয়ে গাড়ি চালিয়ে যেতে লাগলো। নিয়াম দেখলো বাইকটা খুব চেনা চেনা, তাই অন্যজনকে গাড়ি চালাতে বলে নিজের ড্রেস চেঞ্জ করে নিল। মাহিম গাড়ি চালিয়ে দ্রুত বাসে এসে বাইক রেখে রুমে আসতে যাবে, তার আগে নিয়াম দ্রুততম তার সামনে এসে দাঁড়ালো। নিয়াম, তুই বাইরে কেন? মাহিম তুতলেই বলল, আমি বাইরে। তুই তুতলাচ্ছিস কেন? কই, এমনি। কি দেখলি? আমি কিছু দেখিনি তো। দেখ, মিথ্যা বলিস না, আমি সব জানি যে জানালার বাইরে তুই ছিলি। এবার মাহিম ভয় পেয়ে গেল। নাফিস থাকলে একটু সাহস পেত, কিন্তু এখন একলা তাই ভয় করছে। প্লিজ আমাকে কিছু করিস না। তোর ইনোসেন্ট ফেস আমার সামনে করিস না। এটা বলে নিয়াম বন্দুক বের করলো। আমাকে মারিস না, আমি কাউকে কিছু বলবো না। বললে তোর খবর আছে। তুই কেন আমার পিছনে এসিস? তোর কাজ কি এত রাতে? তুই যে ড্রাগসের ব্যবসা করিস জানতাম না। এই খবর যদি মারুফদের কানে গেছে, তোর খবর আছে। কিন্তু আমার কানে পৌঁছে গেছে। আর তুই কি নিজের বন্ধুর দিকে বন্দুক ধরে আছিস? নাফিসের কথা শুনে তাড়াতাড়ি মাহিম নাফিসের পিছনে লুকালো। এইসব কি নিয়াম তুই? দেখ নাফিস, আমি সব শুনেছি। এই কাজ ছেড়ে দে, না হলে আমাদের ছেড়ে দিবে, না হলে মারুফদের কানে এই খবর যেতে সময় লাগবে না আমার। মারুফ নাফিসের দিকে তাকিয়ে বলল, ঠিক আছে, দেখা যাবে। আয় মাহিম। মাহিম আর নাফিস রুমে গিয়ে ঘুমিয়ে পড়ল। শালা আমার কাজে বাধা দিতে আসলে তোদেরকেও মেরে দিব, যেভাবে আমার বাবাকে মারছি। এটা বলে নিয়াম নিজের জায়গায় গিয়ে ঘুমিয়ে পড়ল। দেখতে দেখতে দুদিন পার হয়ে গেল। মাহিম রেডি হচ্ছে বাইরে যাবার জন্য, কারণ সে যদি তাকে ফোন করে দেখা করতে বলেছে। আচ্ছা নাফিস, তোদের তিনজনের কি হয়েছে? কাদের মাঝে? তোর নাইম নিয়ামের মাঝে। মারুফের কথা শুনে তিনজন নিজেদের দিকে তাকালো। কিছু না তো। তাহলে 2 দিন থেকে কথা বলেছিস না কেন? কিছু হয়নি, আমার দেরি হয়ে যাচ্ছে, তোরা কথা বল, আমি যাই। মাহিম এই কথা বলে নিজের চশমা পরে রুম থেকে বেরিয়ে গেল। কিছু বলবি তোরা? তেমন কিছু না, নিয়ামকে জিজ্ঞেস করে নে। এটা বলে নাফিস নিজের মতো কাজ করতে লাগলো। মারুফ আর কিছু জিজ্ঞেস করলো না। মাহিম, বিশ্বাস করো, আমি তোমাকে অনেক ভালোবাসি। প্লিজ আজও তুমি ফিরিয়ে দিও না। তোমাকে আর ফেরাবো না, আমিও তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু আমি যে করি। সেটা সমস্যা নেই গাধা, আমি দেখে নিব। তাহলে আমরা কবে বিয়ে করছি?
বলো কি, বিয়ে করে তোমাকে খাওয়াবো কি? সেই চিন্তা তোমাকে করতে হবে না। সে যদি মাহিমের কাঁধের ওপর শুয়ে আছে, এমন অবস্থায় কেউ তাদের ছবি তুলে আবিরকে সেন্ড করে দিল। অনেক সময় হয়েছে, চলো এবার যাওয়া যাক। ঠিক আছে। দুজন পার্ক থেকে বেরিয়ে বাসায় চলে আসলো। সে যদি